আহ, নমস্কার সকল, শুভ সন্ধ্যা। আজকে আমরা আবারও চলে এসেছি স্টুডেন্ট সেমিনারে এবং সন্ধ্যাবেলায়। আজকে আমাদের যারা চেয়ার করবেন, ডক্টর অনিল কুমার বিশ্বাস, বর্ধমান ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্সের, এবং অধ্যাপিকা গার্গী সেনগুপ্ত, উনি ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, নদিয়া এই কলেজের অধ্যাপিকা। তো আমি প্রথমেই ডক্টর অনিল কুমার বিশ্বাস মহাশয়কে অনুরোধ করব যে আজকে আলোচনাটি শুরু করার জন্য। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সকলকে। আমি কোনো ফ্রেমে বলবো না, মানে যেটা প্রকাশের সঙ্গে কথা হয়েছিল যে চেয়ার করতে হবে, তো আমি সেভাবে কোনো ফ্রেমে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর আলোচনা, এটুকুন আমি জানি। তার উপরে পেপার প্রেজেন্ট হবে। তো যেটুকুন প্রকাশের কাছ থেকে খবর পাওয়া গেল তাতে 5 জন প্রেজেন্ট, 5টা পেপার আছে, মেবি জয়েন্ট পেপার হতে পারে। তো আমি কোনো নির্দিষ্ট ফ্রেমে এই জন্য বলবো না, খুব বেশিক্ষণও বলবো না। আমি জাস্ট বিষয়টা হচ্ছে যে যেহেতু স্টুডেন্ট সেমিনার, প্রথমে প্রকাশকে ধন্যবাদ জানাই যে তোমাদের এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের মানে রাষ্ট্রবিজ্ঞান চর্চা, সত্যি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র নাম দেওয়াটা সার্থক। যে বিভিন্ন ধরনের আলোচনা সভা তোমরা এখানটায় দীর্ঘদিন থেকে, মানে মোস্ট প্রবাবলি 2021 বা 20 শেষের দিকে, মানে প্যান্ডেমিক শুরু হলো তারপরে থেকে প্রকাশ এই উদ্যোগ নিয়ে এটা করছে। এবং আমি বেশ কিছু অনুষ্ঠানে ছিলাম, মানে সাবজেক্ট স্পেসিফিক। তারপরে ইদানিং কালে খুব দেখলাম একটা শুরু করেছো, যেটা হচ্ছে নেট সেট এর প্রিপারেশনের জন্য। এবং ভীষণ ভালো যে ছাত্রদের, একদম পুরো ছাত্রদের নাম দিয়ে তোমরা সেমিনার করছো, যে স্টুডেন্ট সেমিনার। আমি খুব খুশি সেজন্য। যে সাধারণত যেটা হয় যে আমরা যখন ছাত্র ছিলাম না, আমাদের, আমি মানে ওই আর কি যে একটু বলি, ম্যাডামও হয়তো সহমত হবেন কিনা, আমরা কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম পাইনি, সে অনলাইন হোক অফলাইন হোক। এই খুব মানে একটা আমাদের, হ্যাঁ আমি পাইনি, মানে আমি পাইনি। আমাদের কাছে সেমিনারটা মানে একটা বিরাট ব্যাপার ছিল। হয়তো মাস্টার ডিগ্রি করার সময় 2 বছরে 1টা বা 2টো সেমিনারে অংশগ্রহণ করতে পেরেছি, ডিপার্টমেন্টে হয়েছে, সেখানে অংশগ্রহণ করতে পেরেছি। কিন্তু এই প্রকাশরা যে উদ্যোগটা নিয়েছো, মানে ইয়াং স্কলার্স যারা, এবং খুব রানিং, মানে স্টুডেন্ট এবং স্কলার্স, পলিটিক্যাল সায়েন্স, নট অনলি পলিটিক্যাল সায়েন্স, অল ওভার দ্য ডিসিপ্লিন অফ সোশ্যাল সায়েন্সেস, ইভেন এমন কিছু বিষয়ের উপরে আলোচনা প্রকাশটা করে থাকে যেগুলো দেখছি যে বিয়ন্ড সোশ্যাল সায়েন্স। তো সত্যি মানে আজকের দিনের একদম উপযোগী আলোচনাগুলো কিন্তু তোমরা করে থাকছো। সেজন্য আমি প্রকাশকে ধন্যবাদ, হ্যাঁ প্রকাশ এবং এন্ড হিজ টিম, নট অনলি প্রকাশ এলন, সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই আলোচনা সভাগুলো অনুষ্ঠিত, মানে একদম কন্টিনিউটি রাখার জন্য অনুষ্ঠান, এই প্রোগ্রামগুলোর মধ্যে। এবার যেহেতু ভারতীয় সংবিধানের উপরে আলোচনা, আমি আশা করব যে যে 5 জনেই বলবে তাদের ভিউটা জানবো। এটাই আমি খুব অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, নাও এজ এ টিচার অ্যান্ড রিসার্চার অফ পলিটিক্যাল সায়েন্স, ফিল্ড অফ পলিটিক্যাল সায়েন্স, মানে আমি খুব খুশি হব যে, এবং জানার আমি আগ্রহ নিয়ে বসেছি এই জন্য যে তোমরা কিভাবে দেখছো ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যান্ড আদার ইস্যুস গুলোকে। তো এখানটায় আমি যেটা ওই যে কি বলবো, মানে খুব নির্দিষ্ট ফ্রেম না ধরে আমি যদি প্রথমেই একটুকুন জায়গাগুলো খুলে দিই, মানে তোমাদের সামনে, তোমরা 5 জন যারা বলবে, বা 5 জন বা মোর দেন 5, আশা করবো সেই জায়গাগুলো কভার করার চেষ্টা করবে। আমি প্রথমতেই মনে করি যে এইভাবেই শুরু করতে চাই যে আমি মনে করি আমার সংবিধান, আমার দেশের সংবিধান
আমার অভিভাবক, আমার দেশের অভিভাবক, পাশাপাশি আবার হচ্ছে আমার সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট, আমার বিচার ব্যবস্থা। এই একটা নেক্সাসের থেকে এটা একটা জায়গা রয়েছে। প্রকাশ এখন আইনের ছাত্র। উম, আমি ওই এত মানে জাস্ট আমি এই জায়গাটা একটু মাথায় রেখে বলার চেষ্টা করব। সেই জায়গাটা থেকে আমি এবার হচ্ছে আমার দেশের সংবিধানের বা আমার সংবিধানের আমি ফিলোসফির দিকে যেতে চাইছি আর কি। যে কোন ফিলোসফির উপরে ভিত্তি করে বা দর্শনটা কি, যার উপরে ভিত্তি করে আমার 144 কোটি, নিয়ার অ্যাবাউট 144 কোটি জনগণের জন্য আমরা আমাদের একটি সংবিধান রয়েছে, আইনের কি বলবো আকর গ্রন্থ রয়েছে, যা আমাকে প্রতিনিয়ত প্রতিদিনের পরিচালিত হতে, আমাকে পরিচালিত হতে, আমার সমাজকে পরিচালিত হতে, আমার রাষ্ট্রকে পরিচালিত হতে সহায়তা করে থাকছে। এখানটায় ওই আমি প্রথমেই একটা জায়গায় গার্জেনের কথা বলে শুরু করেছি, কিন্তু আমি ফিলোসফির জায়গা থেকে যদি বলি, দেখবে আমার দেশের সংবিধানের যদি আমি দার্শনিক ভিত্তিটা দেখি যে তাহলে আবার ওই আমি প্রেম বল যদি আমি পড়ি, মানে আমার সংবিধানের প্রস্তাবনা যদি আমি দেখি, তাহলে আমার যেটা মনে হয়, আমার মনে হয় সবাই আমরা একমত যে গোটা সংবিধান আমার পড়ার দরকার নেই। আমরা অনেকবার পড়েছি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান, অনেক বেশি আমাদের আর্টিকেল রয়েছে, অনেক বেশি বিষয় আমাদের এখানে মানে লেখা রয়েছে, সংশোধনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, 3 রকমেরই পদ্ধতি আমরা এখানে অনুসরণ করি। আমাদের লেখা সংবিধানটা লেখা সংবিধান এইভাবে যদি দেখি, তাহলে যেটা হয় না, মানে আমার এটা আমার অবজারভেশন যে সারা বিশ্বের যে সংবিধানগুলো রয়েছে, আহ সবগুলো সংবিধানের যদি একটা সংস্করণ বলা যায়, তাহলে আমার মনে হয় যে আমরা ভুল করব। ভারতের সংবিধান সারা বিশ্বের যতগুলো সংবিধান তার কিন্তু কি বলবো তার থেকে আহ কি বলবো মানে নিয়েছি, যেমন নিয়েছি, মানে আমরা ভুলভাল নিইনি। মানে ব্যাপারটা এমন বলতে চাইছি যে সবটারই আমরা একটা ক্ষুদ্র সংস্করণ হিসেবে আমাদের সংবিধানকে আমরা গড়ে তুলেছি। এবং যখন সংবিধান তৈরি হচ্ছে, আমাদের দেশের মানে পণ্ডিত ব্যক্তিগণ, আহ, তারা আহ, তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে মানে কি ধরনের একটি সংবিধান হওয়া উচিত, সেটা তারা অনুভব করেছেন, আর সেভাবে আমাদের দেশের সংবিধান তৈরি করেছেন। যার ফলেই দেখবে আমরা প্রথমেই যদি ওই একদম প্রথমের দিকে চলে যাই, যখন সংবিধান তৈরি হচ্ছে গণপরিষদে, দেখবে যে যেটা প্রেম বলে পড়ে, প্রেম বল যদিও 1976 সনের যে সংবিধান সংশোধন হয়েছে, সেটাকে আমরা প্রেম বলে এখন দেখতে পারি। প্রথম দিকের যে জায়গাটা ছিল, সেখানটা হচ্ছে ইন্ডিয়াকে এক ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তারপর হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি। আমি কিন্তু ওভাবে লাইন বাই লাইন বলছি না, জাস্ট যে পয়েন্ট গুলো আমরা রেখেছিলাম সুভারেন কান্ট্রি হিসেবে আমরা সেখানটায় দেখছি। তারপরে দেখবে 76 সনের দিকে এসে আমাদের মনে হলো যে আমরা যে জায়গাটাকে ধরে এগোচ্ছি, আমি যেহেতু বলছি যে কিছু ফিলোসফিক্যাল জায়গা, কারণ আমার দেশকে বুঝতে হলে, আমার ভারতকে বুঝতে হলে, আমার কি বলবো একটা বহু মাত্রিকতাকে মাথায় রেখে বুঝতে হবে। এখানে ভিন্ন কি বলবো সমস্তটা, আমাদের এখানে এথনিক ভিন্নতা রয়েছে, আমার এখানে ভাষার ভিন্নতা রয়েছে, আমার এখানে ধর্মের ভিন্নতা রয়েছে, আমার এখানে ওই যেটা বললাম যে এতগুলো ভিন্নতা রয়েছে, মানে পৃথিবীর খুব কম দেশে গেলে কিন্তু যেটা পাওয়া যায়। তো ওই অ্যাকোমোডেশনের একটা ভাবনা কিন্তু আমার যখন দেশ গড়ে উঠছে, যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা আমরা পড়েই থাকি যে দেশটা যখন গড়ে উঠছে, ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা পাচ্ছি, তখন যে জায়গাগুলো নিয়ে আমার মানে ভারত গড়ে উঠছে, মানে কয়েক রকম চরিত্রের আমরা কি বলবো প্রদেশ বলি বা রাজ্য বলি, সেরকম অংশ পেলেই কিন্তু আমরা আমাদের দেশ গড়ে তুলেছি। বিভিন্ন রকম ছিল, কোনোটা দেশীয় রাজ্য, কোনোটা সরাসরি হচ্ছে ব্রিটিশদের শাসিত রাজ্য, কোনোটা করদ রাজ্য, বিভিন্ন রকম ব্যাপারগুলো ছিল। সেইগুলো নিয়ে আমরা একটা অ্যাকোমোডেট করে আমার দেশ গড়ে তুলেছি। সুতরাং
তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমার দেশের সংবিধান হবে, সেটাই স্বাভাবিক। যেটা কিন্তু আমরা যখন 1950 সালের 26শে জানুয়ারি যখন আমার দেশের সংবিধান আহ, জনগণের উদ্দেশ্যে উপসর্গ করা হচ্ছে, উৎসর্গ করা হচ্ছে, সরি উৎসর্গ করা হচ্ছে, তখন কিন্তু আমরা এভাবে একটি আমরা সংবিধান পেয়েছিলাম, যে সংবিধানে আমাদের যেটা হচ্ছে যে দেশ স্বাধীন একটি দেশ, আমার দেশ একটি সার্বভৌম একটি দেশ, আমার দেশ একটি গণতান্ত্রিক একটি দেশ। তারপরে হচ্ছে ন্যায়, সাম্য, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কথা বলা হয়েছে। এবার আহ, ওই ধাপটার থেকে আমি ডিটেলসে যাওয়ার সময় নেই, ধাপটার থেকে যদি আমরা আরেকটুকু মানে এগিয়ে যাই, আহ 60-এর দশকে এসে মনে হয়েছিল, এবং প্রথম প্রধানমন্ত্রী নেহেরু ওনারও যে ভীষণ ছিলেন, এবং পরবর্তী সময়ে যে সময়টার কথা আমরা বলছি, যে আমরা যদি 76-এর কথা বলি, ইন্দিরা গান্ধীর সময়কাল, তো সেই সময়টা যেটা হয়েছিল যে আমাদের মনে হয়েছিল যে কিছু কিছু জায়গায় আমাদেরকে আরো অ্যাকোমোডেশনের প্রভিশন রাখা উচিত। মানে আমরা যে লক্ষ্যকে ধরে এগোচ্ছি, আরেকটুকুন যদি আমরা সেটাকে শক্তভাবে বাঁধন দিতে পারি, তাহলে বোধহয় আরো মঙ্গল হবে, এবং সেই শক্ত বাঁধনের জন্য আরো কিছু জিনিস আমার দরকার। যার ফলে আমরা দেখে থাকবো যে 76 সনে আমার সেকুলারিজম শব্দ জুড়েছি, 76 সনে আমার সোশ্যালিজম শব্দটা জুড়েছি। তাহলে এইগুলো আমি ডিটেলসে আমরা সেকুলারিজম বা কি, তারপরে হচ্ছে সুভেরেন্টি কি, ডেমোক্রেসি কি, এগুলো আমরা পড়েছি, পড়বো। আমি খুব মানে আলোচনায় যাওয়ার মতো, বিস্তারিত আলোচনায় যাওয়ার মতো আহ, সময় এখানে নেই, সুতরাং আমি বিস্তারিত জায়গায় যেতে চাইছি না। এবার তবে যেটা হচ্ছে যে আমরা ওই যে যেটা বললাম যে আমার, যেহেতু আমরা এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের যে চরিত্র যদি আমরা বর্ণনা করি, যেহেতু ফেডারাল, এবং ফেডারালিজমের মধ্যেও আমাদের যে নেচার রয়েছে, সেই নেচারটাকে খুব যদি সূক্ষ্মভাবে দেখা যায়, সরাসরি ফেডারাল বলা যায় না, এখানেও ভিন্ন মাত্রা রয়েছে ফেডারালিজম। আমরা ডেমোক্রেটিক যে ফর্ম রয়েছে, সেখানেও ভিন্ন মাত্রা রয়েছে, আমাদের অন্যান্য ডেমোক্রেসির সঙ্গে আমাদের ভীষণ ভীষণ ভাবে তফাৎ রয়েছে। তাহলে আমরা আমাদের মতো করে চলার চেষ্টা করছি, এবং খুব মজার ব্যাপার যে এই যে মানে সার্বভৌমত্বের কথা বলা হচ্ছে, এই সার্বভৌমত্বের কথা, হ্যাঁ, যে আমরা যখন 1947 সালে 15ই আগস্টে স্বাধীনতা পেলাম, তারপর থেকে ভারত সার্বভৌম রাষ্ট্র। আমি ভেরি ইন্টারেস্টিংলি, আমি এখানে যদি আমরা কম্পেয়ার করতে যাই, মানে পাকিস্তান একই সঙ্গে তৈরি হচ্ছে, আমাদের ভারত ভেঙে একটা অংশ পাকিস্তান, একটা অংশ ভারত তৈরি হচ্ছে। পাকিস্তান কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ব্রিটিশদের ডমিনিয়ন হিসেবে ছিল, মোস্ট প্রবাবলি 1956, যদি ভুল না বলে থাকি। আর আমরা কিন্তু সেটা করলাম না, আমরা স্বাধীনতার পরের থেকেই কিন্তু আমরা নিজের পায়ে দাঁড়ালাম। তো এই যে সার্বভৌমিকতার জায়গাটা, এই জায়গাটা মানে, এবং খুব ইন্টারেস্টিংলি যে তখন থেকে আজ পর্যন্ত আমার রাষ্ট্র কিন্তু কখনোই মানে কি আভ্যন্তরীণ কি বহির ক্ষেত্রে কোনো জায়গাতেই আমরা কম্প্রোমাইজ মানে করার কোনো জায়গা আমাদের নেই। তাহলে এইটা হচ্ছে, আমি যদি সার্বভৌমত্বের জায়গা থেকে দেখি।
আমার কথা শোনা যাচ্ছে? স্যার মনে হয় লেফট করে গেছেন, তো আমি ম্যামকে বলবো কিছু বলার জন্য, ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর আলোচনা করার জন্য। ধন্যবাদ প্রকাশ। প্রথমেই তোমাকে এবং তোমার সহযোগীদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং তোমাদের যে কার্যকলাপ আমি সত্যি খুব মুগ্ধ হয়ে এটা অবজার্ভ করি, এবং সেই জন্য মাঝে মাঝে নিজেই যোগাযোগ করি। আমার এটা মনে হয় যেন যে তোমরা আমাদের কত ছোট ছোট ছাত্রছাত্রীরা এরকম একটা কাজ করে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিকে এভাবে জনপ্রিয় করে তুলছো। শুধু নয়, মানে এতভাবে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের পাশে থাকার চেষ্টা করছো, সেইখানে আমার ওই কাঠবেড়ালির মতো একটু ভূমিকা বোধহয় নেওয়া উচিত একজন শিক্ষিকা হিসাবে, এটা মনে হয়। আমি নিজেই সেই জন্য তোমাদের সাথে যোগাযোগ করি। খুব যে সময় পাই সব সময় তা নয়, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এটা করা বোধহয় আবার একটা কর্তব্যের মধ্যে পড়ে তোমাদের এই কাজটা দেখে। তো যাই হোক, তোমরা এই কাজটা চালিয়ে যাও, সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আজকে যে বিষয়টাতে আলোচনার করার জন্য তোমরা ব্যবস্থা করেছো সেটা হচ্ছে ভারতের সংবিধান। আমার মনে হয় ব্রডলি ভারতের শাসন ব্যবস্থা এবং রাজনীতি সব বিষয়টাই উঠে আসবে, কারণ সংবিধান মানে কিছুটা সাম লস। তো সংবিধানটা যখনই কার্যকরী হবে, মানে সংবিধানের সঙ্গে ভারতীয় শাসন ব্যবস্থা এবং রাজনীতির আলোচনা নিশ্চয়ই চলে আসবে, এটা বোঝাই যায় আর কি। তো যাই হোক, 1950 সালে যখন আমরা এই সংবিধানটাকে গ্রহণ করছি, আমাদের যে ওয়েস্টমিনস্টার ধাঁচের যে ব্যবস্থাটা গ্রহণ করছি, সে সময় আমাদের অবস্থাটা কি আমাদের একটু দেখতে হবে। এবং ভারতীয় সংবিধান গ্রহণের প্রথম থেকেই কিন্তু চ্যালেঞ্জেস এর জায়গা রয়েই গেছে কিছু কিছু। আমাদের জায়গাটা কি সেরকম? স্যার, আপনি বোধহয় একটু নেট কানেকশনের জন্য বেরিয়ে গেছিলেন, সেই জন্য দু একটা কথা প্রকাশ বলতে বললো। একদম হ্যাঁ, কন্টিনিউ করুন। না, আমি এরকম কিছুই বলবো না, দু একটা কথা বলবো, আর ওদের কথাই শুনতে খুব ইচ্ছা করছে আর কি। তো যেটা আমি মনে হয় যে সেই প্রথম চ্যালেঞ্জের কথাটা বলছি, যে প্রথমেই যখন সংবিধানকে আমরা গ্রহণ করবো, আমরা কি দেখছি আমাদের সামনে কি পরিস্থিতি? না, অ্যাবজেক্ট পভার্টি, ইলিটারেসি, হেটারোজেনিটি, রিলিজিয়াস প্রবলেম, নানা রকম প্রবলেম। তো সেই কিছুই নেই অবস্থার মধ্যে প্রায়, সেইখানে সংবিধানটাকে কার্যকরী করা, সংবিধানটাকে নিয়ে আসা, বহু জায়গাতে বহু রকম সমস্যার মধ্যে সেটাকে নিয়ে আসা, সেটাকে সাকসেসফুল করে তোলা এবং সাস্টেন করানো, ইন্ডিয়ান ডেমোক্রেসিকে স্ট্রেংথেন করানোর জন্য সংবিধানের যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা জায়গাটা রয়েছে, সংবিধান সেই জায়গাটা কিভাবে কার্যকরী করতে পারবে, এতগুলো সমস্যার মধ্যে
সোশ্যাল ক্লিভেজ থেকে, পভার্টি থেকে, লিটারেসি থেকে একটা নতুন জায়গা, যার একটা সুদীর্ঘ লিগাসি রয়েছে, একটা বিদেশি শাসনের, কলোনিয়াল রুলের একটা মস্ত বড় লিগাসি, একটা দীর্ঘদিন ধরে একটা পাইরেসি হয়েছে আমরা বলতে পারি, শোষণ চলেছে ভীষণ রকম ভাবে। তো সেই জায়গা থেকে সংবিধানটাকে কার্যকরী করা, সেটাকে টিকিয়ে রাখা, সাস্টেন করা এবং ডেমোক্রেসিকে স্ট্রেংথেন করা তার মধ্যে দিয়ে, তো এটা তো একটা, এটাই তো ছিল সব থেকে বড় একটা চ্যালেঞ্জ বলে মনে হয়। কিন্তু সেই দিক থেকে যদি আমরা দেখি, আমাদের অজস্র বিতর্ক এখানে আসতে পারে, নানা মতের কথা আসতে পারে, কিন্তু এই যে মাল্টি কালচারালিজমের যে জায়গা আমরা দেখছি, যেখানে আমাদেরই পাশে বিভিন্ন জায়গাতে সেখানে ডেমোক্রেসি নিয়ে, অন্য কিছু নিয়ে নানা এক্সপেরিমেন্ট চলছে, সুন্দর এই সাস্টেনেবিলিটিটা নেই, সাস্টেনেবল ডেভেলপমেন্টে তাদের অনেক রকম সমস্যা। আমি বলছি না, আমি এক্ষুনি আসবো ভারতের সমস্যার ক্ষেত্রেও, যে আমাদের কোনো সমস্যা নিয়ে আমরা একেবারে সঠিকভাবে এগিয়ে চলেছি, সেটা তো হতেই পারে না, বিকজ এইরকম একটা হেটেরোজিনিয়াস যে জায়গা, সেখানে একটা ডেমোক্রেটিক অ্যান্ড সিভিল লিবারেটারিয়ান সোসাইটি একটা এস্টাবলিশ করতে হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না, এটা হতেই পারে না। কিন্তু তবুও যদি আশেপাশের রাষ্ট্রগুলোকে আমরা দেখি, তখন কিন্তু আমরা বুঝতে পারি ডেমোক্রেটিক্যালি আমরা ঠিক কতখানি সাকসেসফুল তুলনামূলক ভাবে। এটা আমার মনে হয়। স্যার ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, একদম তো বলুন আমার বলুন। হ্যাঁ, আমার মনে হয় তো, আবার ধরুন ইলেকশনের ক্ষেত্রে আমরা দেখেছি, প্রথম দিকে আমরা একটা ডমিনেন্ট পার্টি সিস্টেম আমরা দেখছিলাম, কংগ্রেসি রাজনৈতিক দলের আধিপত্য। তারপরে ৭৭ সাল, ৬৭ এবং ৭৭ সালের দিকে একটা রিজিওনাল, যে একটা রিজিওনাল পলিটিক্যাল পার্টিসের একটা উদ্ভব, সেই জায়গা থেকে ১৯৮০, ১৯৯০ একটা কোয়ালিশন সরকার। তারপরে আবার ২০১৪ সালে আমরা অ্যাবসলিউট মেজরিটি দেখছি। তো এই যে জায়গাগুলো সুন্দরভাবে তৈরি হয়েছে আমাদের এবং ডেমোক্রেসিটা সুন্দরভাবে সাস্টেন করেছে, এর পিছনে সংবিধানের একটা গুরুত্বপূর্ণ জায়গা তো অবশ্যই রয়েছে। সংবিধান ১০৬ বার এখন পর্যন্ত সংশোধিত হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে, অবস্থার সঙ্গে সঙ্গে এটা পাল্টাতে হবে, এটাই খুব স্বাভাবিক। আমাদের যে সংবিধান, তাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জেস এখনো রয়েছে, যে যে চ্যালেঞ্জেস গুলো তাকে মোকাবিলা করার দরকার বা করতে তাকে হচ্ছে। প্রমোটিং সেকুলারিজমের কথা যদি আমরা বলি, যে একটা ডমিনেন্স অফ ওয়ান রিলিজিয়ন, এই জায়গাটাকে আহ মানে এই জায়গাটা যাতে না হয়, এই জায়গাটা তৈরি করা, এটা একটা আমাদের সংবিধানগত ক্ষেত্রে চ্যালেঞ্জ, যাতে সংবিধানগতভাবে এই জায়গাটাকে প্রিভেন্ট করা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপহোল্ডিং ফান্ডামেন্টাল রাইটস এর কথা যদি আমরা বলি, ইকুয়ালিটি, ফ্রিডম অফ স্পিচ, এই সমস্ত জায়গাগুলো আজকে যেটা হচ্ছে, যে আমরা বলতে পারি যে অনলাইন সেন্সরশিপ বা এই সমস্ত যে জায়গাগুলো আসছে, তার সেই দিক থেকে রক্ষা, মানে ফান্ডামেন্টাল রাইটসটাকে রক্ষা করা, এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে চ্যালেঞ্জটা আমাদের কনস্টিটিউশন কে ফেস করতে হতে পারে। কারণ মানে কনস্টিটিউশনকে সংশোধনের মধ্যে দিয়ে, বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে এই জায়গাগুলোকে প্রমোট করতেই হবে, না হলে খুব সমস্যা। প্রমোটিং সোশ্যাল জাস্টিস, আমাদের স্টিল এখনো কাস্ট বেসড ডিসক্রিমিনেশন আছে, জেন্ডার ইকুয়ালিটি আছে। আজকে এই যে ফেমিনিজমের কথা যদি বলি, বা এই সমস্ত যে নতুন নতুন ইস্যুস গুলো যেগুলো আসছে, জেন্ডার বায়াস, জেন্ডার ডিসক্রিমিনেশন, যার জন্য জেন্ডার সেন্সিটাইজেশনের কথা আমাদেরকে বলতে হচ্ছে, সেই একটা দিক। স্ট্রেংথেনিং ফেডারালিজমটাকে স্ট্রেংথেন করা, আমরা জানি আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের বিভিন্ন সেপারেটিস্ট টেন্ডেন্সিস হয়েছে, সেপারেটিস্ট মুভমেন্টস হয়েছে। ৩৭০ ধারার মতো একটা ঘটনা এখানে ঘটেছে কাশ্মীরের ক্ষেত্রে। কম্ব্যাটিং করাপশনের কথা যদি একটা বলি, করাপশন, তো আজকে তো আমরা দেখতে পাচ্ছি করাপশন একটা কি ভীষণ ইস্যুস হয়ে গেছে, আমাদেরকে পড়াতে হচ্ছে যে পলিটিসাইজেশন, যে করাপশন যেটা হয়েছে, মানে
করাপশনটা, পলিটিক্সটা কিভাবে করাপ্টেড হয়ে যাচ্ছে সেগুলো আমরা দেখছি, রাজনীতির দুর্বৃত্তায়ন নিয়ে আমরা আলোচনা করছি। তো সেটাকে রক্ষা করা সংবিধানের সামনে একটা মস্ত বড় চ্যালেঞ্জ। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তারপরে এডুকেশনাল অ্যাক্সেস, হেলথ অ্যাক্সেস, এগুলোকে ঠিকঠাক করা। আহ আমাদের যদি বলি কিছু কিছু ইনস্টিটিউশন, সেটাকে স্ট্রেংথেনিং করা, যেমন আমাদের জুডিশিয়ারির কথা আমরা বলতে পারি। অনেক সময় আমরা দেখি, আমরা জানি জুডিশিয়ারি হচ্ছে আমাদের অভিভাবক, সংবিধানের অভিভাবক। অনেক সময় দেখা যায় সেই জুডিশিয়ারির সঙ্গে বা জুডিশিয়াল অ্যাক্টিভিজম নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলোকে প্রিভেন্ট করা, এইটা একটা গুরুত্ব। ইলেকশন কমিশন পার বা জুডিশিয়ারি, তাদেরকে স্ট্রেংথেন করা। তো এই সমস্ত বহু বিষয়গুলোকে নিয়ে আমাদের সামনে বহু চ্যালেঞ্জ আছে। কিন্তু এটাও ঠিক তার সঙ্গে যে আমাদের যে আহ সংবিধান বা কনস্টিটিউশন, এটা কিন্তু সুন্দরভাবে এই চ্যালেঞ্জগুলো, তাদের বিভিন্ন 3টে পদ্ধতি আমরা জানি, আমরা সকলেই জানি, আমরা অবলম্বন করেছি সংবিধান সংশোধনের ক্ষেত্রে। এবং সেগুলোকে নিয়ে আমরা সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই প্রবলেম গুলোকে, বারবার করে চ্যালেঞ্জেস আসছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনকে সঙ্গে নিয়ে ইন্ডিয়ান ডেমোক্রেসি কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই সফলতা লাভ করেছে এবং নতুন নতুন দিকগুলি উন্মোচিত হচ্ছে। বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন মামলা, এগুলো আমাদের আলোচনায় নিশ্চয়ই উঠে আসবে, যে সেই কেশবানন্দ ভারত প্রথম থেকে সেই বিভিন্ন মামলা যেগুলো আমাদের সংবিধানের বিভিন্ন দিক নির্দেশ করেছে, কেশবানন্দ ভারতী বলি, আমরা মিনার্ভা মিলস বলি, বা বিভিন্ন যে সমস্ত মামলাগুলি আছে করেছে। তো আমরা আশা করছি যে ভারতের সংবিধান তার নিজের যে স্বাতন্ত্র্য সেটা বজায় রাখতে পারবে, তার সামনে আসা চ্যালেঞ্জেস গুলো মোকাবিলা করতে পারবে, এবং ইন্ডিয়ান ডেমোক্রেসিও ইন্ডিয়ান সংবিধানকে সঙ্গে নিয়ে নিশ্চয়ই স্ট্রেংথেন হবে এবং সাস্টেন করবে, এখনো পর্যন্ত যেভাবে করেছে। এটাই আশা করা যায়। তো আমি আর কিছু বলতে চাই না। স্যারের বক্তব্য ইনকমপ্লিট হয়েছিল, আমরা স্যারের কাছ থেকে আরো কিছু শুনবো। হ্যাঁ স্যার, আপনি যদি পুরোটা শেষ করেন তো খুব ভালো হয়। হ্যাঁ, শেষ আসলে সময় অনেকটা হয়ে গেছে। ওই যেটা গার্গী ম্যামের সঙ্গেই বলছি যে শোনার জন্য অপেক্ষায় রয়েছি। আমি যেখানে শেষ করছিলাম একটু আমি কয়েকটা জায়গা ওপেন করে দিতে চাইছিলাম। সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম, তাহলে আমরা যখন 50 সালে যখন সংবিধান আমরা গ্রহণ করছি, তখন যে স্ট্রাকচারে বা যে ফর্মে গ্রহণ করছিলাম, তারপরে 1976 সনে এসে কেন আমার মনে হলো যে আরো কিছু পরিবর্তন দরকার আছে। আমি মনে করব, আমি এই জায়গাগুলো এই জন্য ওপেন করছি যে আমার যে সোশ্যালিজমের কথা আমরা বলছি, সেকুলারিজমের কথা আমরা বলছি, সোশ্যালিজম সেকুলারিজমকে আমরা 76 সনে কেন মনে হলো যে দুটো শব্দ খুব জরুরি আমার দেশের মঙ্গলের জন্য। আশা করব যারা আলোচনা করবে সেই জায়গাগুলো টাচ করার জন্য। আমি বলছি, এবং শুধু প্রেজেন্ট করবে তা নয়, যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা সমাজ বিজ্ঞানের ছাত্র বা তারও বাইরে, কনস্টিটিউশন কোনো কারো নির্দিষ্ট এলাকায় আমার মনে হয় পড়ে না, প্রত্যেকেরই জানা উচিত। এই জায়গাগুলি মনে হয় আমাদের মাথায় আসা উচিত যে আমরা কেন এই জায়গাগুলোতে এলাম। যেমন যদি আমরা সোশ্যালিজমের কথাও বলি, তাহলে অ্যাকচুয়ালি যে সোশ্যালিজমকে আমরা থিওরিটিক্যালি পড়ে থাকি, ভারতের সংবিধানের যে শব্দটা আমরা সোশ্যালিজম হিসেবে গ্রহণ করেছি, সেইটা কি আমরা কোথাও ইমপ্লিমেন্ট করেছি বা করতে পেরেছি বা করতে পারিনি কেন? আমার মনে হয় এই জায়গাগুলো খুব চর্চা হওয়া দরকার। সেকুলারিজমের যে ভাবনা থেকে আমরা কেন সেকুলারিজমের ভাবনায় গেলাম 76 সনে এসে, সেকুলারিজমকে কেন আমরা সংবিধানে রাখলাম, এবং আমরা কি ধরনের সেকুলারিজম আমরা রেখেছি এবং কি ধরনের সেকুলারিজম রেখেছি, এটা অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের কাছে এই জিজ্ঞাসাগুলো থাকা দরকার বা এই প্রশ্নগুলো থাকা দরকার। তাহলে আমরা আমাদের আরো মঙ্গলের দিকে এগোতে পারবো বলে আমার মনে হয়। ম্যাডাম বললেন আর কি। তারপরে যদি আমরা জানি যে পার্ট 3-তে প্রচুর ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, 13 নম্বর ধারা থেকে শুরু করে একদম 32 নম্বর ধারা অব্দি প্রচুর অধিকার, আমাদের সুরক্ষিত অধিকারের কথা বলা আছে। মৌলিক অধিকার সেগুলোই আমরা জানি যেগুলো ছাড়া মানুষ তার কি বলবো তার বিকাশ পরিপূর্ণ করতে পারে না, যেটা একদম বেসিক রাইটস আর কি। তাহলে সেগুলো আমার কিন্তু ধরে 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 একদম সমস্ত ক্ষেত্রের কি বলবো সোশ্যাল ইমব্যালেন্স
দূর করার জন্য, ইকোনমিক ইমব্যালেন্স দূর করার জন্য, কর্মের সুরক্ষার ব্যাপারটা আসছে, যেহেতু সব সব বলেই ফেললাম এখানটায়। 16 নম্বর ধারায় কিছু ব্যাপার বলা আছে, কিন্তু 16 নম্বর ধারায় সেভাবে কর্মের নিশ্চয়তা কিন্তু ভারতের সংবিধান দেয়নি। ভেরি ইন্টারেস্টিংলি কিছু ইস্যু রয়েছে, যে কর্মের অধিকার আবার রয়েছে গিয়ে নির্দেশমূলক নীতিতে। আর নির্দেশমূলক নীতিগুলো আবার দেখবে রয়েছে যেখানটা 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে রয়েছে। এবারে নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকার, তার মধ্যে বেসিক কিছু পার্থক্য রয়েছে। তাহলে আমরা কিভাবে ঠিক করলাম যে এগুলো মৌলিক অধিকার, এগুলো মৌলিক অধিকার নয়, এগুলো নির্দেশমূলক নীতিতে থাকুক, এইগুলো এখানে থাকুক? ভেরি ইন্টারেস্টিংলি কিছু কিছু প্রশ্ন ভীষণভাবে মানে কি বলবো, মানে ভাবিয়ে তুলে, যে আমার জীবনের স্বাধীনতার কথা মৌলিক অধিকার, মানে বাঁচার অধিকার মৌলিক অধিকার। তাহলে যদি হয়, তাহলে বাঁচার অধিকার যদি মৌলিক অধিকার হয়, তাহলে বাঁচবো কি করে? তাহলে আমার কর্মের অধিকারও তো মৌলিক অধিকার হওয়া উচিত। কিন্তু কর্মের অধিকার ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারে নেই, সেটা নির্দেশমূলক নীতিতে রয়েছে। আমি এই জায়গাগুলো শুধু তুলে দিচ্ছি যে মানে ইয়াং স্কলার যারা, ইয়াং ছাত্র যারা, তারা এই জায়গাগুলো নিয়ে ভাবার, মনে হয় এই জায়গাগুলো আমাদের ভাবার খুব প্রয়োজন আর কি, যে এরকম কেন বিষয়গুলো হবে। যে খুব ইন্টারেস্টিং না, যে আমাকে বলছে যে আমি আমার স্বাধীনতা, জীবনের স্বাধীনতা আছে, প্রত্যেকটি মানুষেরই জীবনের স্বাধীনতা আছে, মৌলিক অধিকার, অবশ্যই মৌলিক অধিকার। তাহলে আমাকে বাঁচার জন্য তো আমার কর্ম চাই, কর্মকে কেন আমি মৌলিক অধিকারে রাখিনি? এরকম প্রচুর ইস্যুস রয়েছে। আমি জাস্ট একটা জায়গায় তোমাদেরকে মানে তুলে ধরার চেষ্টা করলাম, যে এরকম প্রচুর ইস্যুস রয়েছে যেগুলো কিন্তু মানে ডিসক্রিপেন্সি তৈরি করছে। আমরা একরকমের বলছি, কিন্তু সংবিধানে তার জায়গাটা অন্যভাবে রয়েছে। তাহলে এইগুলো আমার মনে হয়, এই ভাবনায় এইগুলো নতুন ভাবে আসা দরকার। তারপরে রিসেন্টলি ম্যাডাম বললেন, মানে যে জায়গাগুলো, যে আমরা জুডিশিয়ারির যে রুল দেখতে পারি এখন, আমাদের কাছে খুব কমন একটা ইস্যু হয়ে গেছে, যে দেশ চলছে বিচার বিভাগের দ্বারা, বা রাজ্য চলছে বিচার বিভাগের দ্বারা। এই জায়গাটা কেন তৈরি হচ্ছে? এগুলো আমার মানে মনে হয় যে আমাদের ভীষণভাবে সংবিধানের ছাত্রদের এগুলো ভাবা উচিত। সমস্ত জায়গাতেই যে একদম নির্বাচন কমিশনের কথা বললেন ম্যাডাম, রিয়েলি নির্বাচনের প্রসিডিউরালি কি আমাদের কোনো চেঞ্জের প্রয়োজন আছে বলে মনে হয়? এই জায়গাগুলো খুব ভীষণভাবে এখন আমাদের ভাবার সময় এসে, যে যেভাবে আমরা নির্বাচন করছি, নির্বাচন পদ্ধতি যাচ্ছে, হ্যাঁ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় কি বলবো দেশ, সবচেয়ে বড় নির্বাচক মন্ডলী আমাদের রয়েছে। তা সত্ত্বেও মানে আমার যেটা মনে হয়, যে মানে এইগুলো তো নিশ্চয়ই আমার মনে হয় যে সংস্কারের আশু প্রয়োজন রয়েছে। বিভিন্ন ইস্যুগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, বা চ্যালেঞ্জগুলো বুঝিয়ে দিচ্ছে। ম্যাডাম চ্যালেঞ্জগুলো ধরে ধরে বললেন, আমি সেই ডিটেলসে যাচ্ছি না। শুধু জায়গাগুলো, যে এই জায়গাগুলো আমাদের আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের মানে কাছে মনে এই প্রশ্নগুলো জাগ্রত হওয়া উচিত। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোর্ট কি করছে, যে মানে যে ইন্টারপ্রিয়েট করছে, আমরা যেমন আমি বলেই শুরু করেছিলাম, যে অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক। অনেক সময় দেখা যাচ্ছে এখন আবার ওই সে জুডিশিয়াল অ্যাক্টিভিজম, বা তারও পরে যেটা হচ্ছে পিআইএল। হ্যাঁ, পিআইএল একটা বিরাট একটা কি বলবো, যেমন এর পজিটিভ দিক রয়েছে, কিছু কিছু সময় আমরা কিছু নেগেটিভ দিকও দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গাগুলো, মানে এই সবগুলোই তো একটা মানে কি পুরোটাই কিন্তু আমার ভারতীয় সংবিধানের ফ্রেমে থেকেই হওয়া উচিত, মানে ফ্রেমের মধ্যেই হচ্ছে। তাহলে মানে কোথাও কি আমাদের কি বলবো, মানে সমস্যার জায়গা রয়েছে, না আমরা একদম ঠিক পথে চলছি? এই জায়গাগুলো আমরা সংবিধানের ছাত্র যারা, তাহলে মানে আমাদের ভাবা উচিত। এবং কোথায় কোথায় সংস্কারের প্রয়োজন রয়েছে, কিভাবে শুধু সংস্কারের প্রয়োজন রয়েছে না, এটা আমাদের সমাজবিজ্ঞানের মানে আমাদের দেশের সমাজবিজ্ঞান চর্চার একটা বিরাট সমস্যা। আমরা মানে এটা আমি মানে একদম ইন ব্রড সেন্সে বলছি, যে আমরা যেটা করি শুধু সমস্যা আইডেন্টিফাই করি। আমরা যে ফিল্ডেরই সমাজ বিজ্ঞানী হই না কেন, সে পলিটিক্যাল সায়েন্সের হোক, ইকোনমিক্সের হোক, সোশিওলজির হোক, বা ব্রাঞ্চেরই হই না কেন, আমরা কি করি, আমরা শুধু সমস্যা আইডেন্টিফাই করি।
মানে এখন দেখা যাচ্ছে এই বছরে বোধহয় মানে ভারত সবচেয়ে লার্জেস্ট কন্ট্রিবিউটর হচ্ছে রিসার্চ পেপারে। কিন্তু খুব ইন্টারেস্টিংলি যেটা হচ্ছে যে বেশিরভাগ পেপার গুলোতে, রিসার্চ পেপার গুলোতে দেখা যায় যে আমরা শুধু কিছু কোশ্চেন রেজ করি, যেমন আমি কিছু কিছু কোশ্চেন রেজ করে প্রথম থেকেই বললাম যে এই জায়গাগুলো ভাবা উচিত। আমরা সবাই শুধু ভাবা উচিতই বলি, কিন্তু ভাবছি না। মানে এই যে জায়গাটা, আমার মনে হয় এই জায়গাটায় আমাদের মানে ভীষণভাবে ইম্পর্টেন্স দেওয়া দরকার, যে শুধু সমস্যা আইডেন্টিফাই করা নয়। এই যে একদম মানে ফ্র্যাঙ্কলি বলছি যে ভীষণভাবে যে ওই যে আমাদের এক্সিট পোল, মানে সব তো মানে একদম প্রশ্নের সামনে নিয়ে আসে, মানে যে এক্সিট পোলের কি সত্যি কোনো প্রয়োজন আছে? মানুষকে তো প্রচুর বিপথে পরিচালিত করে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, তাহলে কোনো প্রয়োজন আছে? খুব ইন্টারেস্টিংলি মানে হিস্ট্রি অফ এক্সিট পোল বলছে যে এখন পর্যন্ত কখনোই এক্সিট পোলে অ্যাকচুয়ালি হচ্ছে রেজাল্ট মেলাতে পারেনি, এবং যারা শুরু করেছিল প্রথম এক্সিট পোল তারা অনেক আগে বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা এর পেছনে কেন দৌড়াচ্ছি? এরকম প্রচুর ইস্যু আছে, মানে আমি একটা একদম খুব সদ্যসত্য হয়ে গেছে বলে আমরা যেটা বলছি যে এরকম এই যে প্রচুর দলত্যাগের সমস্যার। ব্যাপারটা, এটাও হ্যাঁ একটা হ্যাঁ কত বড় দলত্যাগ সংক্রান্ত যে ব্যাপারটা, দলত্যাগ হ্যাঁ 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 এই একদম 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 যেটা মানে ডেমোক্রেসিকে কতটা হ্যাম্পার করছে এটা। একদম একদম মানে এটাই বলছি ম্যাডাম, যে আমাদের যেটা হচ্ছে যে আমরা এইগুলো না শুধু বলছি, এবার বলছি কি হ্যাঁ, হচ্ছে গোটা, হ্যাঁ মানে একদম দিশাহীন ভাবে, যেখানে আমাদের সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে আমাদের জিজ্ঞাসু যেমন হওয়া উচিত, যে আমরা আমাদের মনে প্রশ্ন আসবে, পাশাপাশি তার উত্তরও আমরা খুঁজবো। কমিশনটাও কিন্তু দরকার। মুশকিলটা, হ্যাঁ মুশকিলটা আমাদের যেটা হচ্ছে যে আমরা শুধু প্রশ্নগুলোকে আমরা আইডেন্টিফাই করছি। এবার তাহলে কি আমরা প্রশ্ন ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারছি না? তার ফলে কি আমরা উত্তর খুঁজছি না, বা আমরা উত্তর খুঁজতে পারছি না? আমি যেহেতু এখানে প্রচুর মানে স্টুডেন্ট সেমিনার বলছে প্রকাশ, আমি ধরে নেব যে প্রচুর স্টুডেন্ট রয়েছে, এবং তারা রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞান অন্যান্য শাখার। আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব কিন্তু এটা, যেমন একদম খুব ফ্র্যাঙ্কলি বলি যে একদম যেটা হয়, আমরা সমস্যাগুলোকে সব অর্থনীতি দিয়ে বিচার করি। খুব ইন্টারেস্টিংলি যেটা এখন তো পলিসি, মানে যেটা হচ্ছে যে শুধু এখন কেন, মানে ভারত সরকার কেন, পৃথিবীর প্রত্যেক সরকারকেই জনকল্যাণের জন্য বিভিন্ন পলিসি নিতে হয়, পলিসি দেওয়া হয়। এবার খুব ইন্টারেস্টিং, আমার দেশে যে পলিসি গুলো হয়, আমাদের দেশে তো জনকল্যাণ মূলক একটি দেশ, প্রচুর পাবলিক পলিসি আমরা নিচ্ছি। যে কোন পাবলিক পলিসিটাতে আমাদের কন্ট্রিবিউশন আছে অ্যাজ এ, কিন্তু হচ্ছে মানে সোশ্যাল সায়েন্টিস্টদের, বিশেষ করে সমাজ বিজ্ঞানের কন্ট্রিবিউশন সেখানে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইকোনমিস্টদের কন্ট্রিবিউশন রয়েছে। ইকোনমিস্টরা সবসময় ভাবেন যে পলিসিগত ব্যাপারটা পুরোটা তাদের ব্যাপার, এবং পুরো মানে অর্থনীতির উন্নয়ন হলে সবটাই মিটে যাবে। কিন্তু আমার মনে হয় যে ওই যার ফলে ভারতীয় সংবিধানে একটা জায়গায় সোশ্যাল জাস্টিসের কথা কিন্তু আমরা স্পষ্টভাবে বলা আছে, কিন্তু বলে রেখেছি সোশ্যাল জাস্টিসের কথা আমরা কি ভাবছি? শুধু কটা রিজার্ভেশন দিলেই কি সোশ্যাল জাস্টিস হবে? শুধু কটা রিজার্ভেশনে আমরা উইমেনদের এম্পাওয়ারমেন্টের জন্য রিজার্ভেশন করে রেখেছি লোকাল গভর্নমেন্টে, এবার আমরা আপার লেভেলে করলাম শিডিউল কিছু কাস্টের জন্য, শিডিউল ট্রাইবস এর জন্য। এই যে কিন্তু পাশাপাশি আবার যেটা দেখা যাচ্ছে যে এখানে কিছু মানে তারা কি সত্যি সত্যি দে আর ক্যাপাবল আর নট, এটাকে আমরা দেখছি। যাদেরকে দিচ্ছি তারা কি সেটা রিসিভ করতে পারছে? তারা কি সেই বেনিফিটের কাছে পৌঁছতে পারছে? বেনিফিট কি তাদের হাতে আসছে? সেটা নিয়ে আমরা কি কতটা ভাবছি? সেই জায়গাগুলোতে আমার মনে হয় সমাজ বিজ্ঞানের ছাত্রদের, বিশেষ করে সমাজ বিজ্ঞানের বলতে আমি সেই ছাত্রছাত্রীদের বলছি যে মানে পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এদের অনেক বেশি করে এই জায়গাগুলোতে ভাবা উচিত। কখনোই অর্থনীতি মাপকাঠি সবটা হতে পারে না, অর্থনীতি একটা প্যারামিটার হতে পারে, অর্থনীতি অনেকটাকে নাড়াচাড়া দিতে পারে, কিন্তু অর্থনীতি দিয়ে সবটা বিচার করা যায় না যতক্ষণ না সামাজিক উন্নয়ন হবে। দেখা যায় তাহলে যে যেমন জিডিপিতে ভারতের এত জিডিপি, বাংলাদেশের আমি বলছি 2 বছর আগে একটা প্রোগ্রামে বাংলাদেশ ঢাকাতে, সেখানে তখন ওরা 8, মোর দেন 8, ওদের হচ্ছে 2-3 বছর আগের কথা বলছি, মোর দেন 8 হচ্ছে ওদের জিডিপি।
ওরা খুব খুশি যে জিডিপি আমার 8 পয়েন্ট এত, বা আমরাও খুশি হই আমাদের যখন দেখি আমরা জিডিপি এত হচ্ছে। কিন্তু আমি যখন দেখি যে আমার মধ্যে গ্যাপ কত, আর্নিং এর গ্যাপটা কত রয়েছে, হ্যাঁ, মানে কত পার্সেন্ট মানুষের হাতে সেটা রয়েছে, কাদের আর্নিং সেটা, সেখানটাই কিন্তু এসে আমি দেখছি যে গ্যাপ কিন্তু মারাত্মক রকমের রয়েছে। ভারতে প্রেজেন্টলি হচ্ছে ইন্ডিয়াতে লার্জেস্ট হচ্ছে ইনকাম গ্যাপ রয়েছে আফটার রাশিয়ার পরেই আমাদের হচ্ছে ইনকাম গ্যাপ রয়েছে বেশি। তাহলে তাহলে আমার লাভ কোথায় হলো? শুধু অর্থনীতি দিয়ে তো সবটাই করা যায়। এই জন্য যে সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে আমাকে কিন্তু এই যেমন প্রশ্নগুলো আমি বের করব, ঠিক তার উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আর বেশি আমি বাড়াচ্ছি না, তাহলে হচ্ছে যে যারা বলবে তাদের শোনা। আমি জাস্ট তোমাদের সামনে কিছু জায়গা, অনেক এরকম জায়গা রয়েছে, প্রচুর প্রশ্ন রয়েছে, প্রচুর মার্জিনালাইজড কমিউনিটি রয়েছে, ট্রাইবেল সমাজের প্রচুর সমস্যা রয়েছে, প্রচুর অন্যান্য মার্জিনালাইজড কমিউনিটিতে প্রচুর সমস্যা রয়েছে, উইমেনদের প্রচুর সমস্যা রয়েছে, সবগুলো মানে এরকম প্রচুর সমস্যা রয়েছে। আমি আশা করব যে হচ্ছে যে আমরা সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে যার যতটা ক্যাপাসিটি তার জায়গা থেকে সেই সমস্যার বিন্দু মাত্র যদি সংযোজন করতে পারি, এবং অতি অবশ্যই আমাদের এই ভাবনাগুলোকে যদি পলিসি লেভেলে পৌঁছে দিতে পারি। কারণ ইন্টারেস্টিংলি পলিসি লেভেলে যেটা হয় যে পলিসি তৈরি যেখানটায় হচ্ছে, তৈরির জায়গাটায় একটা অপশন থাকে আমাদের পার্টিসিপেশনে, ইমপ্লিমেন্টেশনের জায়গায় আমাদের কোনো জায়গা নেই, পুরোটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরদের হাতে থাকে, আমাদের হাতে। ইভালুয়েশনে কিছু কিছু জায়গা আমাদের হাতে রয়েছে। তাহলে পার্টিসিপেশনে কিন্তু ইন্টারেস্টিংলি পার্টিসিপেশনের যে জায়গাটা আমাদের রয়েছে, সেখানে যদি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশের যে বড় সমস্যাটা, রিসার্চার অ্যান্ড হচ্ছে পলিসি মেকার্স, হ্যাঁ, মানে বিশেষ করে আমরা যদি একদম পোস্ট হিসেবে পলিসি মেকারদের করতে গেলে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর, দ্যাট মিনস আমলা এবং হচ্ছে রাজনৈতিক আমলা যারা নির্বাচিত প্রতিনিধি হয়ে যারা যান, তারাই কিন্তু কাজটি করেন। সেখানে যে এত দেশে গবেষণা হচ্ছে, পিএইচডি বা বিভিন্ন ফর্মে যে কাজগুলো হচ্ছে, সেইগুলোর কিন্তু সেখানটায় সেই টেবিলে পৌঁছানোর জায়গা থাকছে না। এই জায়গাটায় আমার মনে হয় যে একটা লিঙ্কিং তৈরি হওয়ার জায়গা রয়েছে। সেই জায়গাগুলো কিভাবে হওয়া উচিত সেইগুলো কিন্তু আমাদের সমাজবিজ্ঞানের ছাত্রদের ভাবা উচিত। এই বলে আমি এখানে শেষ করছি। আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে রেজ করে দিয়েছি। আশা করি যারা এখানে প্রেজেন্ট করবে তাদের মধ্য দিয়ে কিছু কিছু আমরা মানে এই জায়গাগুলো টাচ করবে, করার জন্য কিছু কিছু জায়গা অবশ্যই পাবো, এবং আশা রাখবো যে পরবর্তীকালে এই ভাবনাগুলো যেন সবাইকে ভাবিত করে যে কিভাবে আমরা আমরা এই এগিয়ে যাব। কারণ এই সমাজ, এই জাতি আমার সমাজ, আমার জাতি, এটাকে মাথায় রেখে এবং অ্যাকোমোডেট মানে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, যেটা আমাদের প্রস্তাবনায় বেশ বড় বড় করে লেখা রয়েছে, সেইটা কিন্তু আমাকে মাথায় রেখে এগোতে হবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রকাশকে বলছি পরের ধাপে যাওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। তো আমরা আজকে যে স্টুডেন্ট সেমিনার শুরু করেছি তার আমরা চলে যাব স্টুডেন্ট সেমিনারে। তো প্রথম যাকে ডাকবো সে হচ্ছে তন্ময় বর্মন। তন্ময় বর্মনকে অনুরোধ করব তোমার টপিক এবং তোমার নাম এবং ইউনিভার্সিটির নাম মানে ডিটেলস দিয়ে তারপর তুমি শুরু করো। নমস্কার। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। শোনো, একটা জিনিস একটু বলে নিই, যেটা প্রকাশ আমাদেরকে বলেছিল। ম্যাডাম রয়েছেন, মানে আমি আগ বাড়িয়ে বলছি কথা আর কি। যাই প্রকাশ যেটা বলেছিল যে তোমাদের প্রেজেন্টেশনের টাইম 5 মিনিট, এবং কিছু যেহেতু আমরা সেশনটা শুরু করতে যাচ্ছি, কিছু জায়গা বলি। সবসময় মনে রাখবে, আমরা যখন পেপার প্রেজেন্ট করছি, পেপারটা হচ্ছে আমার একটা রিসার্চ পেপার, এটা মাথায় রেখে, নট চ্যাপ্টার। তাহলে আমাকে এইখানটায় ধরো একটা বক্তব্য 5 মিনিটে বলা যায়, একটা বক্তব্য হচ্ছে 1 ঘন্টায় বলা যায়। এবার 1 ঘন্টাটা তোমাকে 5 মিনিটে বলতে হবে। এটা বড় কনস্ট্যান্ট হচ্ছে প্রত্যেক রিসার্চারের কাছে।
তো তোমরা স্টুডেন্ট রিসার্চার, আমি আমি যারা প্রেজেন্ট করছো ধরেই নিব তোমরা সবাই হচ্ছে রিসার্চার। তো তোমাদের কাছে আমার এটাই আশা থাকবে যে তোমরা হচ্ছে 5 মিনিটই শেষ করবে, টাইটেলটা বলবে, পেপারের টাইটেল, তারপরে তোমার যদি কিছু উদ্দেশ্য থাকে, দ্যাট মিনস তোমার উদ্দেশ্য মানে হচ্ছে তোমার রিসার্চ অবজেক্টিভ যদি কিছু থাকে, তুমি কি কি দেখতে চাইছো সেইগুলো বলবে। যদি রিসার্চ কোশ্চেন থাকে সেইগুলো বলবে। তোমার কোনো যদি ম্যাথোডোলজি থাকে, তুমি কিভাবে কাজটি করবে সেইগুলো বলবে। দিয়ে তোমার ফাইন্ডিংস, তুমি কি পেয়েছো, তুমি কি দেখতে চেয়েছিলে, কি পেয়েছো, একদম স্পষ্ট বললাম। টাইটেল বলবে, তুমি কি দেখতে চাইছো বলবে, কিভাবে দেখেছো বলবে, আর কি পেয়েছো বলবে। আর তোমার যদি কিছু সাজেশন থাকে সেটা বলবে। দিয়ে 5 মিনিটে শেষ করবে। ঠিক আছে, চলো। হ্যাঁ, নমস্কার স্যার এবং নমস্কার ম্যাম। সবার প্রথমেই আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অভিভাবকের মতো যিনি কাজ করেছেন আমাদের প্রকাশ দা, সবসময় আমাদের পাশে সাথে থাকেন আমরা যারা ব্যাকওয়ার্ড ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছি। এটা যে আপনাদের মতো এত যোশী এবং গুণী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা গণরা এখানে এসে আমাদের এই সুযোগটা করে দিচ্ছেন, আমরা যে কত খুশি হতে পারছি সেটা বলে প্রকাশ করতে পারবো না। তাই আপনাদের সকলকে আমার প্রণাম। আমি যে আজকের পেপার প্রেজেন্টেশনে যে টপিকটা তুলে ধরবো সে টপিকটার নাম হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এর থেকে, সেই টপিকটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমি ভারতের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস, সেই যে আর্টিকেলগুলো রয়েছে সেই সম্পর্কেই কিছু বলার চেষ্টা করব। এবং স্যারের আমি বক্তব্য দীর্ঘক্ষণ ধরে শুনছি, খুব ভালো লাগছিল। আমি সেই হিসেবেই একটু আমি আমার মতন করে চেষ্টা করব স্যার বলার। তো সবার প্রথমে আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটস আমাদের 12 থেকে 35 পর্যন্ত আমাদের রয়েছে। তার মধ্যে আমাদের ইন্ডিয়ান সিটিজেন্স হিসেবে 6 ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। এই 6 ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আমাদের সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সাম্যের অধিকার, যেটা আমাদের 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে রয়েছে। তো আমি সবগুলো সম্পর্কে কোনো এক্সপ্লেন করছি না, কারণ এই বিষয়গুলো সেই সময়টা হয়তো হবে না। আমি শুধু আমার যে সমস্ত বিষয়টা একটু তুলে ধরতে চাই এই সংকীর্ণ সময়ের মধ্যে সেটুকুই বলার চেষ্টা করছি। তো সবার প্রথমে আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে যে প্রথম আমাদের রাইটসটা রয়েছে সেটা হচ্ছে সাম্যের অধিকার। তো সাম্যের অধিকারের মধ্যে আমি যে বিষয়টা বর্তমানে দেখি সেটা হচ্ছে যে সাম্য শব্দটা কোথাও না কোথাও গিয়ে, আমি কনস্টিটিউশনকে ক্রিটিসাইজ এখনো করার মতো কোনো অভিজ্ঞতা আমার বা যোগ্যতা নেই, তবে আলোচনা করছি যে সাম্য শব্দটা কোনো না কোনো কারণে আমার কাছে এখনো অবধি কিছুটা ভাবার মধ্যে রয়েছে। কারণ আমরা দেখেছি যে কনস্টিটিউশন আমাদের যখন আমরা গ্রহণ করি সেই গ্রহণের সময় থেকেই বলা হয়েছিল যে আমাদের রিজার্ভেশন যেটা সেটা 10 ইয়ার্স এর জন্য থাকবে, কিন্তু এখনো অবধি সেটাকে বহাল রেখেছে। এবং সেই বহাল রাখার ফলে যে সাম্য বলে শব্দটা আছে তাকে কোনো না কোনোভাবে ভায়োলেট করছে। কারণ কারো কোনো না কোনো বিষয়ের উপরে নির্ভর করে, হয়তো হতে পারে ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করছে, সে কোনো উপজাতি থেকে আসছে, এরকম বিষয়গুলোর জন্য তাদেরকে স্পেশাল ভাবে কোনো কিছু দেওয়া হচ্ছে, তাদের সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে। তো আমার বিষয়টা সেটা নয় যে তারা কেন পাবে না, অবশ্যই পাবে, তাদের কারণ এবং তাদের যে বিষয়গুলো রয়েছে সেই কারণেই তারা পাবে। তবে মজার বিষয় হচ্ছে এটা যে আমি মনে করি আমার চোখের সামনেই কয়েকদিন আগে থেকে আমি ইউজিসি নেট পরীক্ষায় বসছিলাম, বসার পরে কোনো কারণে সেটা ক্যান্সেল করা হয়েছে। তো এই যে যখন আমরা অ্যাপ্লাই করতে যাই সেক্ষেত্রে আমরা দেখি যে সেখানেও কোনো না কোনো ভাবে ভাগাভাগি করা হয়, কাউকে বেশি দিয়ে কাউকে কম দিয়ে, মানে অ্যাপ্লাইটা যখন করতে হয়। তো সেটা এখনো অবধি সেইভাবেই বহাল আছে। খুব সেন্সিটিভ জায়গাটা, আমি হয়তো সেভাবে বুঝাতে পারবো না, কিন্তু চেষ্টা করছি যে এটা এরকম হওয়া এখন
হয়তো অ্যামেন্ডমেন্ট করে করা উচিত, যে যেন যারা সত্যিকারই পিছিয়ে পড়া, যারা সত্যিকারই দরিদ্র এবং সত্যিকার ইকোনমিক্স এর দিক থেকে দুর্বল, সেটা যে কোনো শ্রেণী থেকে হতে পারে, শ্রেণীটা এইভাবে ভাগ করে নিয়ে তাদেরকে তাদের অধিকারকে দেওয়া। কারণ যদি আমি দেখেছি জেনারেল যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই, যদিও সেটা সার্ভে আমি ক্ষেত্রে প্রমাণ করতে পারবো না, কিন্তু সার্বিকভাবে আমি বলি যে অনেক জায়গাগুলো আছে যারা অনেক ভাবে পিছিয়ে পড়া, যারা ইকোনমিক্সের দিক থেকে অনেক দুর্বল, তাদেরকে আমরা সাহায্য না করে শুধুমাত্র কিছু উপজাতি বা কিছু জনজাতি এদের ক্ষেত্রেই অবশ্যই তাদেরকে দেওয়া উচিত, কিন্তু এদের ক্ষেত্রেই কি দরিদ্রতা রয়েছে? এদের মধ্যে নেই। যদি উদ্দেশ্য শুধুমাত্র কোনো উপজাতি বা জনজাতির ক্ষেত্রে হয়, তাহলে যারা জেনারেল পিছিয়ে পড়া ইকোনমিক্সের দিক থেকে তারা যদি দুর্বল হয়ে যায়, তো মনে করি যে দেশের ক্ষেত্রে আমাদের একটা কিন্তু অনেক বড় সমস্যা তৈরি হবে, এবং এক ধাপ আমাদের কিছু শ্রেণীর মানুষ মানে অন্যায়ভাবে তারা নিজেকে ডেভেলপ করতে পারবে না যদি এই নিয়মটাকে এখনো পর্যন্ত লাগু করে রাখি। তো আমি বলছি যাদের যে রাইটস রয়েছে থাকুক, কিন্তু তাদেরকেও যেন অ্যামেন্ডমেন্ট করে তাদেরকেও যেন সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, যারা জেনারেলের মধ্যে, যারা ইকোনমিক্সের দিক থেকে পিছিয়ে রয়েছে তাদেরকে সাহায্য। আমার এটাই একটা সলিউশন, যে ওখানে অ্যামেন্ডমেন্ট করে যদি সেটা করা যেতে পারে, তাহলে হয়তো আরো আমাদের দেশ ডেভেলপ হবে। কারণ এক শ্রেণী এমন এমন আছে যারা 1000 বা 1100 টাকা করে আমাদের, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এরকম অনেক জায়গা আছে যে অ্যাপ্লাই করে নেটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওরা অনেক পিছিয়ে পড়া। আমার অনেক বন্ধু রয়েছে, তারা একবারের থেকে দুবার করতে পারেন না ট্রাইটা, যে এতটা পিছিয়ে পড়া। তো তারা আস্তে আস্তে পড়াশোনা থেকেও বঞ্চিত হয়ে যায়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এটা 1 নম্বর। ডিটেলস আমি সময়ের জন্য আমি চলে যাচ্ছি ছুঁয়ে। তো তারপরে হচ্ছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার যেটা 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে যেটা রয়েছে, স্বাধীনতার অধিকারে এক জায়গায় আমার মনে হয় যে তোমার তোমার সময় শেষ, তোমার সময় শেষ। নমস্কার, সময় শেষ। থ্যাংক ইউ স্যার। যদি কিছু বলেন তন্ময়, হ্যাঁ ভিডিওটা বন্ধ করে তুমি শেষ করো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সবার হয়ে যাক, তারপরে আমরা আমাদের দুজনের অবজারভেশন দেব নাকি ম্যাডাম? তাই তো ঠিক? হ্যাঁ তাই তো হয় স্যার। চেয়ার 5 জনের বলা হয়ে যাক। ঠিক আছে স্যার। বলা হয়ে গেলে তারপরে আমরা আমাদের মতো করে ওই বিষয়গুলো, হ্যাঁ সেটাই তো ভালো হবে নাকি? ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার, তাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, পরবর্তী ম্যাডাম কি বলছে শুনে নি। পরবর্তী যে আচ্ছা, হ্যাঁ তাহলে পরবর্তী পার্টিসিপেন্টকে বলি। হ্যাঁ, ফুলচাঁদ মাহাতো। Very good evening, sir, ma'am. Can I audible? স্ক্রিনে দেখাচ্ছে না এখন। আমি জিসান বলছি। তুমি তোমার নাম কি বলো তো, যে জয়েন করলে? স্যার আমার নাম কাজী জিসান আলী। স্যার আমার নাম ফুলচাঁদ মাহাতো। আচ্ছা, ফুলচাঁদ তুমি করো। ফুলচাঁদ মাহাতো। প্রকাশ দেখো, বোধহয় কোনো প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে হয়তো। হ্যাঁ ফুলচাঁদ, তুমি শুরু করো। Yes. Okay. Very good evening, sir, ma'am. Thank you to Chandra for giving me opportunity to prepare presentation. Pranam Garge Sengupta ma'am and Anil Kumar Biswas sir. I am Fulchand Mahato. I completed MA in Jadavpur University and I pursuing PhD from
বাবা সাউন্ডটা একটু বাড়াতে হবে, টপিক শুনতে পাচ্ছি না। যাদের টপিক Can I audible? ইয়েস ইয়েস অডিবল, বলো। হ্যাঁ, তুমি Yes. একটা কাজ করো, হ্যাঁ তুমি একটু কাছে মাইক্রোফোনটা কাছে নিয়ে বলো। আচ্ছা, yes. I am Fulchand হ্যাঁ Mahato. হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলো। I completed MA in Jadavpur University and I pursuing PhD from Atal Bihari Vajpayee University, first year, Chhattisgarh. My topic is local government in India. Local government refers to the lowest tiers of administration in a country, responsible for providing public service and governance at the local level. It is closest level of government to the people, uh, aiming to address specific needs and concern of the community. Local government such as municipalities, countries or panchayat are responsible for service like water supply, sanitation, education, healthcare and infrastructure development. And ensure public safety and welfare. তুমি তোমার Effective local তুমি তোমার government ভিডিওটা বন্ধ promotes করে দাও, a grassroots democracy. কিছু শোনা যাচ্ছে না। তোমার ভিডিওটা বন্ধ করে দাও, ভিডিওটা বন্ধ করে। আবার বলো। Effective local government promote grassroots democracy, accountability, and community development, making it a vital component of a country's government structure. Actually, first I discuss about evaluation of local government in India. In 1957, Balwant Rai Mehta Committee was formed to study community development project and national extension service. Number two, in 1977, Ashok Mehta Committee was formed to strengthen Panchayat Raj institutions. Number three, 1985, the G.B.K. Rao Committee was formed to look at various aspects of Panchayat Raj institution. In 1986, the L.M. Singhvi Committee was formed to recommended way to privatize Panchayat Raj institution. And lastly, 73rd Constitutional Amendment Act of 1992 provided constitutional sanctions to establish the local government in India. Here we do not discuss about panchayat and municipalities because we are known about it, and so many printed books materials are available on this topic. Actually, I discuss about what is the necessity of local government in India and relevance of local government in India. Number one, democratization of power. Local government in India is a symbol of the decentralization of power. It is a way to distribute the power to the lowest level of the democratic hierarchy, enabling people to participate in the decision-making process. Number two is grassroots democracy. Local government is the best example of grassroots democracy. It enables people to directly participate in the decision-making process, thus giving them a sense of ownership and responsibility. Number three is development at the local level. Local government is responsible for the development of the local areas. It is responsible for providing basic amenities like water, sanitation, healthcare, education. Number four is empowerment of women. Local government has played a significant role in the empowerment of women. One third of the seats in the local government are reserved for women, which has enabled them to participate in decision-making process. Number five is representation of weaker section in our society. Actually, local government has also played a significant role in the representation of weaker section of society like scheduled caste, scheduled tribe, and other backward classes. Seats are reserved for them in the local government, which has enabled them to participate in the decision-making process. Number six is transparency and accountability. Local government is more transparent and accountable than the higher level of government. It is more responsible to the need of the people and it more accountable to them.
Number 7 is better utilization of resources in local area. The local government can utilize the resources in a better way. It has a better understanding of the local needs and can allocate the resources accordingly. Number 8 is promotion of local economy. Local government can promote the local economy by providing incentives to the local business and industries. It can also promote tourism and other local industries. Lastly, I want to discuss about improvement in service delivery. Local government can improve the delivery of services like healthcare, education, sanitation, etc. It can also provide better infrastructure facilities like roads, bridges, setus, etc. Sir, 5 minutes is Thank you. over. Thank you. Thank you. Next, Kaji Jisan Ali. Thank you, sir. Thank you, ma'am. Please unmute. Kaji Jisan, unmute. কাজী জিসান, কিচ্ছু শোনা যাচ্ছে না। কিচ্ছু শোনা যাচ্ছে না, ছবি দেখাতে হবে না, তুমি ভিডিও অফ করেই বলো। স্যার এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভিডিও অফ করে বলো। হ্যাঁ, বলো। ঠিক আছে, আগে নমস্কার টাইটেলটা স্যার। বলো, তোমার টাইটেলটা বলো। হ্যাঁ স্যার বলছি, আমার আজকের আলোচ্য বিষয় ভারতীয় সংবিধানের প্রদত্ত নাগরিকদের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য সমূহ। তো স্যার সময় খুবই সংকীর্ণ, তাই আমি আমার আলোচ্য বিষয়ে যাচ্ছি। প্রথমেই আমি সংবিধানে আমাদের যে কয়েকটি অধিকার সম্পর্কে বলা হয়েছে এবং সেই অধিকারগুলিকে আমাদের সুষ্ঠুভাবে ভোগ করার জন্য আমাদের কিছু মৌলিক কর্তব্য পরস্পরের প্রতি পালন করা উচিত। কারণ আমরা এই বিষয়টা খুব ভালোভাবে জানি যে অধিকারের সঙ্গে কর্তব্যের সম্পর্ক কিন্তু অবিচ্ছেদ্য। কারণ অধিকার ভোগ করার সঙ্গে কর্তব্য পালন করার শর্ত থাকা একান্তই আবশ্যিক। অর্থাৎ নিজের কর্তব্য পালন করলেই তবেই আমরা নিজেদের অধিকার সম্পর্কে দাবি করতে পারবো। আমাদের ভারতীয় সংবিধান, যা সারা বিশ্বের মধ্যে সব থেকে বৃহৎ সংবিধান, অর্থাৎ বৃহত্তম গণতান্ত্রিক দেশের বৃহত্তম সংবিধান, সেখানে আমাদের ভারতীয় নাগরিকদের যে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে, মোট 11টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে স্যার। তার মধ্যে প্রত্যেকটি মৌলিক কর্তব্যই খুবই গুরুত্বপূর্ণ, যাতে আমরা 140 কোটি ভারতবাসী জনগণ একে অপরের সঙ্গে একটা ভ্রাতৃত্ববোধ এবং একটা বন্ধুত্বের সম্পর্ক রেখে চলতে পারি এবং আমরা সার্বিকভাবে আমাদের দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারি। সংবিধানে মৌলিক কর্তব্য সমূহতে উল্লেখ করা রয়েছে, প্রত্যেক ভারতীয় নাগরিকের কর্তব্য সংবিধানকে মান্য করে চলা এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত সম্পর্কে শ্রদ্ধা পোষণ করা। দ্বিতীয়ত, স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে জানা ও শ্রদ্ধাবোধ জানানো প্রত্যেকটি ভারতীয় নাগরিকদের একান্ত কর্তব্য। তৃতীয়, দেশ রক্ষার জন্য নাগরিকদের আত্মনিয়োগ করা। সহজ কথায় প্রত্যেক নাগরিকের কর্তব্য দেশকে রক্ষা করার জন্য যখন প্রয়োজন তখন দেশ সেবায় নিজেকে উৎসর্গ করা। তারপরে বলা হয়েছে যে ভারতীয় মূল্যবোধ ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা নাগরিকদের কর্তব্য এবং তার সাথে সাথে দেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, অরণ্য, হ্রদ, নদ নদী, বন্যপ্রাণী ইত্যাদিদের সংরক্ষণ করা এবং ব্যক্তিগত স্তরে এবং দলবদ্ধ আচরণের মাধ্যমে প্রত্যেকের কর্তব্য উচ্চতর সাফল্য অর্জনের জন্য সদা সর্বদা সচেষ্ট হওয়া।
এবং ছাত্র ছাত্রীদের পিতা মাতাদের অবশ্যই কর্তব্য, যেটা আমাদের সংবিধানের মধ্যে উল্লিখিত রয়েছে, যে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুর অবৈতনিক শিক্ষার সুযোগ করা, এবং তার সাথে সাথে নাগরিকদের বিজ্ঞান মনস্কতার চর্চা করা এবং যুক্তিবাদী মন মানসিকতা গড়ে তোলা। এই কর্তব্যগুলি পালনের মধ্যে দিয়ে স্যার আমরা নাগরিকগণ পরস্পরের মধ্যে একটা সৌভ্রাতৃত্ববোধের সম্পর্ক বজায় রেখে আমাদের সংবিধানে উল্লিখিত অধিকারগুলিকে ভোগ করতে পারি। আমাদের সংবিধানে মোট 6টি বিষয়ের উপর মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেগুলি হলো সাম্যের অধিকার, দ্বিতীয়ত স্বাধীনতার অধিকার, তৃতীয়ত শোষণের বিরুদ্ধে অধিকার, চতুর্থত ধর্মীয় স্বাধীনতার অধিকার, এবং শিক্ষা সংস্কৃতির অধিকার, আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। অর্থাৎ আমাদের দেশের প্রত্যেক জনগণের মধ্যে সমতা, অর্থাৎ আমরা প্রত্যেকে সমান। আমাদের দেশে মানুষের মধ্যে যে ভাষাগত, ধর্মীয়গত, জাতিগত যে বিভেদ রয়েছে, সেগুলির সবগুলির ঊর্ধ্বে আমরা প্রত্যেকের সাথে যেন ভ্রাতৃত্ববোধ রেখে চলতে পারি। স্বাধীনতার অধিকারে বলা হয়েছে স্যার, প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতা ও নিজস্ব মতামত প্রকাশের অধিকার আছে যে কোনো বিষয়ে। শোষণের বিরুদ্ধে অধিকারের কথা স্যার। সময় শেষ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ কাজী জিসান। তো পরবর্তী আমি ডেকে নেব মোসাদ্দিকা খাতুনকে। মোসাদ্দিকা খাতুন, প্লিজ তুমি শুরু করো। গুড ইভিনিং। আমার কথা শোনা যাচ্ছে কি? তা একটু বললে আমার সুবিধা হয় আর কি। হ্যাঁ, একবার ভিডিওটা অন করো, আমি তারপরে অফ করে দেবে। নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি এমন জায়গায় এসেছি এখানে লাইট নেই, তো সেই জন্য। ও আচ্ছা, লাইট নেই। আচ্ছা, ঠিক আছে। আমার আজকে আলোচনার বিষয়বস্তু হলো ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার, বর্তমান সময়ে স্বাধীনতার অধিকার নিয়ে আমার টপিকটা। তো শুরু করছি। ভারতীয় সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতা সম্পর্কে মূলত বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবারে আমাদের স্বাধীনতা নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রথমেই আমাদের অনেক প্রশ্ন আসে যে মানে স্বাধীনতাটা কেন এতটা গুরুত্বপূর্ণ, কিসের জন্য গুরুত্বপূর্ণ, আর স্বাধীনতা নিয়ে আলোচনা কেন সংবিধানে করা হয়েছে এবং কতটা করা হয়েছে, এই প্রশ্নগুলো আসে। তো বিষয়টা হলো যে স্বাধীনতা নিয়ে যদি আলোচনা করতেই হয়, তার গুরুত্ব নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে বলতেই হয় যে পরাধীনতাই কিন্তু মূলত বুঝিয়ে দেয় যে স্বাধীনতার গুরুত্ব ঠিক কতটা। তো আমাদের দেশ ভারত যে স্বাধীন হয়েছে, একটা টাইমে ব্রিটিশদের কাছে পরাধীন ছিল, তো সেইখান থেকে অনেক লড়াই করার পরে দেশ স্বাধীন হয়েছে। 1947 সালে 3 আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্তি হয়ে মূলত স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়েই দেশ স্বাধীন হয়েছে। তো তার সেই জন্য আমাদের মূলত স্বাধীনতাটা অনেক বেশি গুরুত্ব। এবারে সংবিধানে যে স্বাধীনতা নিয়ে আলোচনা করেছে, আমাদের যে 6টি মৌলিক অধিকার, 6টি মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটা অধিকার হলো স্বাধীনতার অধিকার, যেখানে 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার সংবিধানে আলোচনা করা হয়েছে। সংবিধানে 19 নম্বর ধারায় বেশ কিছু স্বাধীনতার কথা বলা হয়েছে। সেটা হলো বাক মতামত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার স্বাধীনতা, সমিতির সংঘ গঠনের স্বাধীনতা, সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা, ভারতের ভূখণ্ডে যে কোনো অংশে বাসস্থানের অধিকার, যে কোনো পেশা বা বৃত্তি অবলম্বন করা। 20 নম্বর ধারায় সংবিধানে 20 নম্বর ধারায় অপরাধের জন্য দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে সুরক্ষার কথা বলা হয়েছে। 21 নম্বর ধারায় জীবন ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া 21-এর 1 ধারায় প্রাথমিক শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। 22 নম্বর ধারায় গেফ ও আটকের বিরুদ্ধে কথা বলেছে। স্বাধীনতা অধিকার মৌলিক অধিকারের মধ্যেই অন্তর্ভুক্ত এবং একজন ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকারগুলির মধ্যে মূলত স্বাধীনতার অধিকার বলা হয়েছে। তবে স্বাধীনতার বলতে ঠিক কি বোঝায়
মানে এই নয় যে সংবিধান অধিকারের কথা বলা হয়েছে যে অবাধ স্বাধীনতা, যে তোমার নিজের স্বাধীনতা তুমি ভোগ করতে গিয়ে অন্য কারোর স্বাধীনতা হস্তক্ষেপ করবে, সেইটা কিন্তু স্বাধীনতা নয়। তো যে স্বাধীনতা মানে যে স্বাধীনতা হচ্ছে সংবিধানের আইন অনুযায়ী, সেখানে যদি কোনো রকম সমস্যা তৈরি হয় কোনো নাগরিকের দ্বারা, তো সেই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র তার জনশৃঙ্খলা, নৈতিকতা, জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য কিন্তু স্বাধীনতার অধিকারের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে। তো এই সংবিধানে মূলত এই ধারাগুলির মধ্যে স্বাধীনতা আলোচনা করা হয়েছে, এবং সময়ের সাথে সাথে বর্তমান সময়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারণে স্বাধীনতার অধিকারের উপর বিভিন্ন সীমাবদ্ধতা আরোপিত হয়েছে। সেই ক্ষেত্রেও আমাদের সজাগ থাকতে হবে। আমাদের স্বাধীনতা অধিকার ভোগ করার ক্ষেত্রে একটা মূল্যায়ন করা প্রয়োজন। সেক্ষেত্রে সরকার এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতার অধিকার রক্ষা করতে হবে। শিক্ষা ও সচেতনতার জন্য প্রচার অভিযানগুলো যেগুলো আছে, প্রচার অভিযানগুলো মানুষকে যে স্বাধীনতার মূল্য বুঝিয়ে দিতে পারে, তো সহায়তা করতে পারে। স্বাধীনতা শোষণ বন্ধ করা দরকার, এবং সেই ক্ষেত্রে জবাবদিহিতা থাকা দরকার। এবং বর্তমান সময়ে দেশ স্বাধীনের শুরু থেকেই সবকিছু অনেক অনেক সমস্যা থেকে আমাদের দেশ এগিয়ে এখন বর্তমান সময়ে অনেক ভালো পরিস্থিতিতে এসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের স্বাধীনতাটা বুঝতে পারবো মূলত আমাদের শিক্ষা ব্যবস্থাকেই যদি আমরা ঠিকঠাক করে রাখতে পারি, সেটা যদি ঠিক জায়গায় নিয়ে যেতে পারি, সঠিকভাবে যদি সেটাকেই ভালো একটা ব্যবস্থা করতে পারি, তাহলে মানুষের মধ্যে জ্ঞান অর্জন হবে এবং তাদের নীতি নৈতিকতা বোধ এবং স্বাধীনতা সম্পর্কে তাদের সুন্দর ধারণা তৈরি হবে। তো সেই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া প্রয়োজন। ধন্যবাদ। থ্যাংক ইউ। পরবর্তী আমি সোনিয়া দাসকে ডেকে নেব। সোনিয়া দাস, প্লিজ শুরু করো। হ্যাঁ স্যার, আমি প্রেজেন্ট করছি। হ্যাঁ সোনিয়া, শুরু করো। একবার ভিডিওটা অন করে তারপরে অসুবিধা হলে অফ করে নেবে। একবার ভিডিওটা অন করে নাও। ও মিউট আছে। সোনিয়া প্লিজ আনমিউট। হ্যালো। হ্যাঁ সোনিয়া, তোমাকে বলছি একবার ভিডিওটা অন করো। হ্যাঁ দিয়ে তারপর অসুবিধা হলে অফ করে দেবে। হ্যাঁ শুরু করো। আমার নাম সোনিয়া দাস, আর আমার টপিকটা হলো রাইট টু ইনফরমেশন, যেটা আমার ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে যেটা গ্যারান্টি করে নাকি। আর আমার একটা রিকোয়েস্ট ছিল যে আমার এটা পুরোপুরি বাংলায় এটা বলাটা একটু প্রবলেম হতে পারে আমার। না, পুরোটা ইংরেজিতে বলতে পারো, নো প্রবলেম। পুরোটা তুমি ইংরেজিতে বলতে পারো, মিশিয়েও বলতে পারো, যেমন খুশি। মানে আমরা যে ভাষাগুলো বুঝি যে কোনো একটা ভাষায় বললেই হলো। ইংরেজি, হিন্দি, বাংলা যেটাতেই বলো, একটা তো যে কোনো একটাই বলতে পারো, মিলিয়ে মিশিয়েও বলতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, তো আমি রাইট টু ইনফরমেশন নিয়ে আমি বলতে চাইছি। যেরকম রাইট টু ইনফরমেশন ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে গ্যারান্টি করেন। আর ফার্স্ট অফ অল, দিস রাইট, the word right is coming from the word right guarantees the basic rights. হিউম্যান রাইট বলা যেতে পারে, বা বেসিক রাইট, যেটা হচ্ছে আমাদের ওই রুটি কাপড়া মাকান যেটা বলা হয়, ফুড, ক্লোথ, শেল্টার। তো এইটার একটা ডোমেন যেটা আছে, এরিয়াটা, জুরিসডিকশনটা, সেটা একটা টাইমে ছিল শুধু এই ফুড, শেল্টার আর ক্লোথ। তারপরে এটা বাড়তে বাড়তে হয়েছে অকুপেশনের পর এখন যেটা কারেন্ট সিনারিও যেটা আছে, কারেন্ট সিনারিওতে এটা শুধু হিউম্যান বিংকে নিয়ে কিন্তু আর রইলো না, এটা অ্যানিমালস অ্যাজ ওয়েল অ্যাজ ট্রিজটাকেও ইনক্লুড করছে, মানে অল লিভিং বিংস দেখতে গেলে।
তো এটা হচ্ছে, বাট আমার মেন ফোকাসটা হচ্ছে ওই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা পাস হয়েছে 2005-এ। আর রাইট টু ইনফরমেশন যেটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট গ্যারান্টিড বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 19(1). আর এই আর্টিকেলটা আছে সেটা মানে মেনলি এম্পাওয়ার করে অর্ডিনারি সিটিজেন্সদেরকে, কমন পিপলদেরকে, যারা মানে গভর্নমেন্টকে একদিক দিয়ে কন্ট্রোল আর চেকস এন্ড ব্যালেন্স কিন্তু করে রাখতে পারে গভর্নমেন্ট ফাংশনস গুলোকে। তো এটা হলো, আর প্রাইমারি গোল হচ্ছে আরটিআই মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের ওটাই আর কি, প্রমোট যে যতটা পারা যায় ট্রান্সপারেন্সি মেনটেন করা যায় গভর্নমেন্টের, আর যে কমন পিপলের যে মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা যতটা হোক কম করা যেতে পারে এইটার জন্য। তো অনেকে আবার বলতে পারে যে রাইট টু ইনফরমেশন বলতে গেলে আমি কি সব ইনফরমেশনটা কি কমন পিপলদেরকে বলতে হবে, তেমন কিন্তু নয়। এটা যখন আমি রিসার্চটা করছিলাম, আমি লিখছিলাম আর কি, তখনই কিন্তু আমাকে বলা মানে জিজ্ঞেস করেছে অনেকে যে তাহলে কি তার মানে রাইট টু ইনফরমেশন কি সবকটা ইনফরমেশন কি জেনারেল পাবলিককে দেওয়া হবে, তা কিন্তু নয়। জেনারেল পাবলিককে ওই সব ইনফরমেশনটাই দেওয়া হয় যেটা কিন্তু পার্লামেন্টে ডিসক্লোজ করা হয় বা পার্লামেন্ট ডিসকাশনে যেটা হয় ওইগুলোই কিন্তু জেনারেল পাবলিকদেরকে দেওয়া হয়। বা যেই পলিসিগুলো যখন বানানো হয়, পলিসি বানানোর টাইমে যেই পলিসিটা ইম্প্যাক্ট করবে পাবলিককে, ওই সব ইনফরমেশন গুলোই কিন্তু আরটিআই এর ডোমেনের আন্ডারে পড়ে। এইটা হলো। আর অবজেক্টিভ হচ্ছে যেটা মেন আরটিআই এর যে অবজেক্টিভ গুলো সেটা মানে একদম ছোট করে আমি বলছি, সেটা হচ্ছে একদম বেসিক হচ্ছে ট্রান্সপারেন্সি মেনটেন করা, ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করা গভর্নমেন্টের। আর যতটা হোক ওই একটা অর্ডিনারি কমন পিপল যারা আছে তাদেরকে একটা পাওয়ার দেওয়া হোক, একটা পাওয়ার বলতে গেলে ওই যে গভর্নমেন্টের যা ইচ্ছা তাই না করে গভর্নমেন্টের কমন পিপলের অ্যাডভান্টেজটা দেখবে আর কি, কমন পিপল মানে ওয়েলনেস আর কি, যেটা হয় নর্মাল সিটিজেনদের কিন্তু ভালোর জন্যই কিন্তু জিনিসটা করতে পারবে। আর যদিও খারাপটা করার চেষ্টা করে তাহলে এই আরটিআই যেটা আছে সেটা কিন্তু গভর্নমেন্টকে করতে দেয় না। আবার এখানে যে আমি বারবার গভর্নমেন্ট বলছি, গভর্নমেন্টটা আসলে কি, গভর্নমেন্টের আন্ডারে যেটা হচ্ছে সেটা যতগুলো গভর্নমেন্ট হোক বা গভর্নমেন্ট এডেড যতগুলো বডি আছে, এজেন্সি আছে, ইনডাইরেক্টলি হোক বা ডাইরেক্টলি হোক, ওইটা সবকটা কিন্তু আরটিআই এর জুরিসডিকশনে পড়ে। তো এইটা হলো কথা। আর হচ্ছে আরটিআই যদি থাকে তাহলে করাপশনটাকেও কিন্তু কন্ট্রোলে রাখা যায়। বিকজ যেটা আমরা এই এক্সাম্পল আমি বলছি, এটা আমি জানি না কিরকম ভাবে নেওয়া হবে, কিন্তু করোনার টাইমে পিএম কেয়ারস যেটা আছে আর কি, ওইটা একটা ফান্ড তৈরি হয়েছিল যেখানে বলা হয়েছিল কমন পিপলদেরকে যতটা পারে মানে ডোনেট করতে পারে আর কি, যেটা ডোনেট করে এই যে ভ্যাকসিন বা ওষুধ বা অক্সিজেন সিলিন্ডার, বেড, এইগুলো হসপিটালে মানে মেনটেন করা হবে। কিন্তু এটা যখন হয়ে গেছে, যখন ডোনেট করেছে, তখন একজন বললেন যে আমি জানতে চাইছি যে আমি 1 লাখ টাকা যে আমি দিয়েছি সেটা কোথায় ইউজ হয়েছে, এক্স্যাক্টলি কোন জিনিসে ইউজ হয়েছে। তখন কিন্তু গভর্নমেন্ট মানে অ্যাবিউজ করেছেন আর কি এই ইনফরমেশন, এই ফান্ডামেন্টাল রাইট একদিক দিয়ে দেখতে গেলে মানে এটা ভায়োলেট হয়েছে। আর তখন বলে যে মানে গভর্নমেন্ট বললেন যে এটা কিন্তু বলা যাবে না, আর গভর্নমেন্ট মানে যা পিএম কেয়ারস এ যা ডোনেশন ঢুকেছে ওইটার কোনো ইনফরমেশন জেনারেল পাবলিককে দেওয়া হবে না। তো এইটা একটা আছে যেখানে ভায়োলেশন হয়েছে মানে লেটেস্ট। আর যেটা হয়েছে সময় শেষ, সময় শেষ। থ্যাংক ইউ। বলতে চাইবো 2 মিনিটে আমি শেষ করবো এটা। যেরকম রেকর্ড যেটা আছে আর কি, আরটিআই তখনই সফল হবে যখন কিন্তু ভালো করে রেকর্ডটা মেনটেন করা হবে। কিন্তু এটা যেহেতু মেনটেন করা হয় না, মিসিং ফাইল গুলো মিসিং থাকে, স্টাফ নেই। আর যে আগে হুইসেল ব্লোয়ার বলে একটা জিনিস থাকতো আর কি, হুইসেল ব্লোয়ার যেটা ইনফরমেশন ফট করে জেনারেল পাবলিকদেরকে বলে দেওয়া হতো, এইটা কিন্তু ওদের প্রোটেকশন যেটা ছিল সেটাও কিন্তু ওই একটাও সরিয়ে দিয়েছে গভর্নমেন্ট। এইটা আছে। তো বাট অনেকগুলো ইলিটারেসি আর অ্যাওয়ারনেস নেই আমাদের ইন্ডিয়াতে, যেটার জন্য এই আরটিআইটাকে খুব ভালোভাবে ইউজ করা হয় না। আর কনক্লুশন আমি এটাই দেব যে আরটিআইটা হচ্ছে একটা আর্টিকেল যেটা কিন্তু ইনাফ নয়, এটা ইট ইজ ইম্পর্টেন্ট বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট। তো আরটিআই কে নিয়ে আরো অ্যাডিশন কোনো পলিসি গভর্নমেন্টকে বানাতে হবে সো দ্যাট ইট ক্যান মেনটেন অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। এটা বলে আমি শেষ করবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।
পরবর্তী আজিরুপ আহমেদ। হ্যাঁ স্যার, সবাইকে শুভ সন্ধ্যা। বিশেষ করে আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের প্রকাশ স্যারকে অনেক অনেক থ্যাঙ্কস দিতে যাই, কারণ ওনার অবদানে আজকে এই প্রেজেন্টেশনে আমি প্রেজেন্টেশন করতাম পারলাম। তো আমার আজকের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে আমার টপিক যেটা, সেই টপিকটা হচ্ছে থ্রি টায়ার পঞ্চায়েত রাজ সিস্টেম অফ ইন্ডিয়া। তো পঞ্চায়েত রাজ সিস্টেম অফ ইন্ডিয়ার মধ্যে আমরা যে দেখতে পাই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেটা, সেটা 1959 সালে চালু করা হয়েছিল এবং তারপর থেকে এটি বেশ কয়েকটি পরিবর্তন এবং উন্নতির মধ্যে দিয়ে গেছে। এটি আর্টিকুলে পঞ্চায়েতের মধ্যে রাজ ব্যবস্থা, ইতিহাস, পরিকাঠামো, কার্যাবলী এবং তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে। তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান পঞ্চায়েত রাজ সিস্টেম অফ ইন্ডিয়া। পঞ্চায়েতি রাজের ধারণাটি প্রাচীন ভারতের খুঁজে পাওয়া যায়, যেখানে এটি সামাজিক এবং রাজনৈতিক কাঠামো এটি অবিচ্ছেদ্য অংশ ছিল। 19 শতকে ব্রিটিশের যে উপনিবেশিক শাসকরা ভারতের স্থানীয় প্রশাসনের ধারণা চালু করেছিল। পঞ্চায়েত রাজ বা স্থানীয় গ্রামীণ সরকার 1992 সালে 73তম সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানটি গৃহীত করা হয়েছে। এটি সংবিধানের একটি অংশ, আর্টিকেল 243, ও এই আইনটি নির্দেশামূলক নীতির 40 অনুচ্ছেদকে বাস্তবায়িত করেছে, যেটি আমরা দেখতে পাই 24 এপ্রিল 1993 থেকে সর্বোচ্চ এর বছরের মধ্যে নতুন পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণ করেছিল। তো এখন আমি বলবো যে পঞ্চায়েত রাজ সিস্টেমের যে স্ট্রাকচার যেটা আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটি একটি ত্রিস্তরীয় পরিকাঠামো যা গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক স্তরের পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ নিয়ে গঠিত। গ্রাম পঞ্চায়েত হলো স্থানীয় শাসনের ক্ষুদ্র এবং একক। এর প্রতিটি পঞ্চায়েতে সাপোজ এক্সাম্পল 5000 থেকে 15,000 এর মধ্যে জনসংখ্যা এর মধ্যে কভার করে। পঞ্চায়েত সমিতিগুলি এটি বৃহত্তর এলাকা কভার করে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এবং ব্লক স্তরে উন্নয়ন কার্যসূচি পরিকল্পনা যা ব্যবস্থার জন্য দায়ী। জেলা পরিষদগুলি জেলা পর্যায়ের সর্বাধিক প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বয়ের জন্য দায়ী। প্রতিটি পঞ্চায়েতের একজন সর্বাধ্যক্ষ থাকে, যিনি পঞ্চায়েত প্রধান, এবং একজন ডেপুটি সর্বাধ্যক্ষ, যিনি সর্বাধ্যক্ষকে সহায়তা করেন। পঞ্চায়েতের সদস্যগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিজ নিজ এলাকার জনগণের জন্য নির্বাচিত হন। তো পঞ্চায়েত রাজ ব্যবস্থার বিস্তৃত কাজের জন্য দায়ী, যার মধ্যে রয়েছে পাওয়ার এন্ড ফাংশন, যেটা আমরা বলি পঞ্চায়েতি রাজের কার্যাবলী, যেটা গ্রামীণ উন্নয়ন, সমাজ কল্যাণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থা, রাজস্ব উপাদান। যেটা গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য দায়ী, যার মধ্যে রাস্তা, জল সরবরাহ এবং সাব ডিভিশনের মতো মৌলিক পরিকাঠামোর ব্যবস্থা রয়েছে। সমাজ কল্যাণে আমরা দেখতে পাই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং দরিদ্র নির্মূলের মধ্যে সামাজিক কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য দায়ী। প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রাকৃতিক সম্পদ যেমন বন, জল এবং জমির ব্যবস্থাপনার জন্য দায়ী। রাজস্ব উৎপাদনে দেখতে পাই আমরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কর, ফিস এবং অন্যান্য উৎসবের মাধ্যমে রাজস্ব উৎপন্ন করার জন্য দায়ী। পঞ্চায়েত রাজ বৈশিষ্ট্য যা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যে, স্যার 2 মিনিট আমি কনক্লুশন দিয়ে যাচ্ছি স্যার 1 মিনিট কনক্লুশন স্যার। আমার মতে কনক্লুশন কি হচ্ছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতের গণতান্ত্রিক শাসন পরিকাঠামোর জন্য অপরিহার্য। এটি অন্তর্ভুক্তমূলক এবং উন্নয়ন, গ্রামীণ এলাকার নাগরিকদের ক্ষমতার এবং সামাজিক ন্যায় বিচার এবং লিঙ্গ সমতা প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদিও সিস্টেম সম্পদের অভাব এবং রাজনৈতিক হস্তক্ষেপ সহ বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, এটি গ্রামীণ ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে রয়ে গেছে। ভারত যেমন ক্রমাগত বৃদ্ধি এবং বিকাশ ঘটাচ্ছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা তার ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।
আমি স্যার এবং ম্যামকে অনুরোধ করব যে এদের আলোচনার ভিত্তিতে বলার জন্য। গার্গী ম্যাম আপনি বলুন, তারপরে আমি শেষ করছি। হ্যাঁ, এখানে আমরা 6টা পেপার পেলাম। তো তন্ময় বর্মন, ফুলচাঁদ মাহাতো, তারপরে কাজী, ওর নামটি না আমি ঠিক মতো শুনতে পাইনি, নাম শুনতে অসুবিধা হচ্ছে। জিসান আলী। কাজী ঈশান আলী। ঈশান আলী, আচ্ছা আচ্ছা। ঈশান না জিসান গো? ঈশান, যাই হোক, ঈশান বা জিশান, আছে না? জিসান। আচ্ছা। তারপরে খাতুন, ওর নাম কি? মোসাধিকা সোনিয়া, আচ্ছা সোনিয়া দাস, হ্যাঁ, এবং আজিউর আহমেদ। তো যেটা স্যার প্রথমেই বলার চেষ্টা করেছিলেন যে কিছু প্রশ্ন উঠে আসবে, মানে আমরা তো সেমিনার পেপার থেকে সাধারণত সেটাই আশা করি। তো ওই আরটিআই প্রসঙ্গে একটু কিছু শুনলাম, একটু সাজেশন রয়েছে ওই সোনিয়া দাসের ক্ষেত্রে, কিন্তু বাকিদের কারোর ক্ষেত্রেই আমি ঠিক প্রশ্নটা কি, মানে ওনারা কি ব্যাখ্যাতে শুনলাম, মানে ব্যাখ্যা তো ন্যাচারালি আমরা বইয়েই পাই। তো এই কারণেই এটা বলা, এটা আর কোনো কারণে বলা না। এটা হচ্ছে তোমরা প্রত্যেকে তো কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছ, তো এই প্রশ্ন উঠে আসাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমজন, তুমি সাম্যের অধিকার, এবং তুমি একটা কথা বোধহয় বলতে চেয়েছো এটাই যে সংরক্ষণ যেগুলো আছে থাক, কিন্তু তার সত্ত্বেও আরো কিছু করা হোক, যাতে মানে যারা এখন লেস প্রিভিলেজড হয়ে যাচ্ছে, যেমন জেনারেল কাস্টরা, তাদেরও কিছু ব্যবস্থা করা হোক। এখানে কোনো সাজেশন কিছু নেই কিভাবে কি করা হতে পারে, এরকম কিছু শুনতে পেলাম না। ফুলচাঁদ মাহাতো, তুমি বলেছো লোকাল গভর্নমেন্টের যে লক্ষ্যগুলো, এমপাওয়ারমেন্টের কথা বলেছো, ট্রান্সপারেন্সির কথা বলেছো, ইউটিলাইজেশন হচ্ছে লোকাল রিসোর্স, এই সমস্ত বলেছো। তো সবই ঠিক আছে, এগুলো তো জাস্ট আমরা ব্যাখ্যা, কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্ট ঠিক কতটা সফল, বা আদৌ তাদের যে সফলতার জায়গাটা সেটা মানে রিচ করতে পারছে কিনা, যে লক্ষ্য নিয়ে এটা চালু করা হয়েছে সেটা আদৌ এটা রিচ করতে পারছে কিনা, বা যে গুলো তুমি ধরে ধরে বলেছো, বিশেষ করে এমপাওয়ারমেন্টের ক্ষেত্রে আমি বলবো একটু ভাবতে হবে সত্যি কি এমপাওয়ারমেন্টের জায়গাটা আমরা কতটা ধরতে পারছি। এই সমস্ত বিষয়গুলো তো এখানে কোনো ব্যাখ্যা কিছু দেখতে পাইনি, শুধু বর্ণনাই শুনতে পেয়েছি। পরবর্তী জন, তো সংবিধানের মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি বলেছো, এটা তো আমরা পড়েই থাকি এবং পড়িয়েই থাকি যে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি সরাসরি সঙ্গতিপূর্ণ, কিন্তু এখানে কি ডিসপ্যারিটির কথা বলতে চেয়েছো, বা যেটা স্যার প্রথমেই কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার, কিন্তু কর্মের অধিকার নির্দেশমূলক নীতি কেন? বেঁচে থাকতে গেলে তো কর্মটা প্রয়োজন। আমরা একদিকে সোশ্যালিস্ট কথা বলছি, সেটা যে প্যাটার্নের সোশ্যালিজম হোক, এটা রাশিয়ান ধাঁচে, মানে এখন তো নয়, ফরমার বলছি, ফরমার ইউএসএসআর এর ধাঁচে সোশ্যালিজম কি চীনের ধাঁচে, সেটা আমি বলছি না, কিন্তু সোশ্যালিজম কথাটা ইন্ট্রোডিউস করা হয়েছে পরবর্তীকালে সংবিধান সংশোধন করে, কাজের অধিকার দেওয়া হয়নি। তো এই যে ব্যাপারটা মৌলিক অধিকার বা মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতি, যে একটা ডিসপ্যারিটির যে বিভিন্ন জায়গা আছে, এই সংক্রান্ত কোনো আলোচনা তো শুনতে পেলাম না, শুনতে পারলে মনে হয় ভালো লাগতো। স্বাধীনতার অধিকার, তো পরবর্তী জন বলেছে স্বাধীনতার অধিকার, তো তুমি যদি শুধু একটা স্বাধীনতার অধিকারের কথাই ধরো, বাক স্বাধীনতার অধিকার, যদি এই প্রশ্নটাই তুমি করতে বা আলোচনা করতে যে আচ্ছা এই যে বাক স্বাধীনতার অধিকার, এটাই কি আমরা সঠিকভাবে পেয়েছি, আমরা কি পাচ্ছি, আমরা কি ব্যবহার করতে পারছি, যদি না পেয়ে থাকি কেন পাচ্ছি না, কিসের ক্ষেত্রে এটা বাধা, আমাদের আরো তো অনেক ক্ষেত্র রয়েছে এই স্বাধীনতার অধিকারের ক্ষেত্রে, কিন্তু যদি এইটুকু ধরেও আলোচনা করা যেত তাহলেও মনে হয় এটা একটা খুব বড় জায়গায় যেতে পারতো, যে বাক স্বাধীনতার অধিকারটুকুই কি আমরা পাচ্ছি, যদি না পেয়ে থাকি কেন পাচ্ছি না, কি করলে আমরা পাবো, বা এটা কি ভয়ঙ্কর একটা ইম্প্যাক্ট সৃষ্টি করছে যে ক্ষেত্রগুলোতে আমরা বাক স্বাধীনতার অধিকার পাচ্ছি না, যে রাজার কাপড় নেই তবু বলতে কেন পাচ্ছি না, এই জায়গাগুলো ভাবার একটা জায়গা এখানে তৈরি হতে
পারে বোধহয় মনে হয়। সোনিয়া একটু ইনফরমেশন অ্যাক্ট নিয়ে বলেছো, করোনাকালীন পরিস্থিতির কথা বলেছো, কিছু অ্যাডিশনাল সাজেশন দিয়েছো এবং শেষ জন্য পিআরআই সম্পর্কে তুমি বলেছো। পিআরআই এর কোনো ত্রুটি বা পিআরআই এর কোনো কাজকর্মের উন্নতি সংক্রান্ত কোনো সাজেশন কিছু খুঁজে পাইনি। তো আমার মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রে শুধু একটা বর্ণনাই শুনতে পেলাম, কোনো প্রশ্নের সেরকম উত্থাপন দেখতে পেলাম না। এগুলো হলে মনে হয় ভালো লাগতো। তো আশা করা যায় পরবর্তী সেমিনারে নিশ্চয়ই এগুলো আমরা দেখব। প্রকাশ, আমি মোটামুটি ভাবে যেটুকু মনে হলো বললাম, সংক্ষেপেই বলার চেষ্টা করলাম, সময় সংক্ষিপ্ত। এবার স্যার তার মূল্যবান বক্তব্য রাখুন। স্যার প্লিজ। স্যার আপনি বলুন না। প্রথমত হ্যাঁ 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 আমি বলছি। হ্যাঁ, প্রথমত প্রত্যেককেই ধন্যবাদ জানাই, মানে প্রেজেন্টারদের এবং প্রেজেন্টার ছাড়াও যারা হচ্ছে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে রয়েছে। প্রথম মানে এই জন্যই ধন্যবাদ জানাই, মানে এমন নয় যে খুব ভালো বলেছো তোমরা ধন্যবাদ জানাচ্ছি, আমি কিন্তু খুব কাটা কাটা কথা বলি। ধন্যবাদ এই জন্য জানাচ্ছি যে তোমরা সাহস করে উৎসাহ নিয়ে প্রেজেন্ট করেছো একদম। এইটা বলে আমি যেটা বলছি, আমি ম্যাডাম একদম ধরে ধরে প্রত্যেককেই বললো, আমি দেখি হ্যাঁ অবশ্যই ধরে ধরে আমি দু একজনের কিছু কিছু জায়গায় বলবো। ওভারঅল আমার মনে হয় এখানে ওভারঅল বলাটাই সবচেয়ে বেস্ট। আমি প্রথমেই একটা কি বলবো ইন্ট্রোডাকশন দিয়ে সরি আবার বেরিয়ে গেছিলাম, যান্ত্রিক গোলযোগ। যাই হোক, তোমাদের যেটা হচ্ছে আমি একটা ওভারঅল মানে এই করতে বলছি। এখন প্রথমেই আমি আশা করেছিলাম যে কারণ এখনের ছেলেমেয়েরা অনেক জিজ্ঞাসু হয়, যে কম করে কিছু জিজ্ঞাসা উঠে আসবে। আমি প্রথমে বলেছিলাম আমাদের শুধু জিজ্ঞাসা উঠে আসে কিন্তু সলিউশন থাকে না, কিন্তু ভীষণভাবে হলাম যে জিজ্ঞাসাও পেলাম না, সলিউশনও পেলাম না। এটা মানে আমার অবজারভেশন। কিছু মনে করো না, কারণ তোমাদের হচ্ছে যাত্রা শুরু। তো যেহেতু যাত্রা শুরু সেই জন্যই বলছি, কারণ এখানটায় আমার খুব হলো যে পিএইচডির কেউ পিএইচডি করছে বলে সবার যদিও পরিচয়টা জানতে পারেনি। ফুলচাঁদ বলে যে বলেছো, তুমি বলছো পিএইচডি করছো অটল বিহারী বাজপেয়ী ইউনিভার্সিটিতে, আর বাকিদের যদিও সেরকম পিএইচডি করছে কিনা জানতে পারেনি। অনেকে পিএইচডি প্রস্তুতি নিচ্ছ, অনেকে পিএইচডি করছো, সেরকম ব্যাপার। আমি ধরে নেবো প্রত্যেকে হচ্ছে আমাদের হচ্ছে মানে গোল্ডেন ফিউচার তোমাদের জন্য রয়েছে, এবং এই যে উৎসাহ নিয়ে তোমরা এখানে বলেছো সেই জন্য ধন্যবাদ। কিন্তু আমার মনে হয় না যে তোমাদের, আমি বারবারই বলছিলাম যে একটা ফ্রেমে বল, সবসময় মনে রাখবে হয়তো এমন প্রশ্ন আসতে পারে যে কনস্টিটিউশনে বলছি এখানে, আর আপনি স্যার যেগুলো বললেন প্রশ্ন করতে হবে, অবজেক্টিভ থাকবে, তার ফাইন্ডিংস থাকবে, তার রিকমেন্ডেশন থাকবে, কি করে সম্ভব? যে জায়গাগুলো বলেছো আমার মনে হয়, মানে আমি একদম কমন কিছু আমার সাজেশন, যেটা হচ্ছে যে এই জায়গাগুলোকে না, মানে তুমি দেখো প্রত্যেকটাই আমরা যে জায়গাগুলো বলেছি প্রত্যেকটাই মানুষকে নিয়ে বলেছি। এগুলো না একদম ফিল্ডে অবজার্ভ করো, আদারওয়াইজ কোনো আর মূল্য থাকে না। আমরা সবাই জানি, ধরো এখানে যারা রয়েছে প্রত্যেকেই ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, তারপরে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড আদার্স, লোকাল গভর্নমেন্ট, এগুলো তো প্রচুর কিছু আমরা জানি। মানে হয়তো ভাবতে পারে স্যার বলছে, স্যার জানে, আমরা সবাই কম বেশি একটু জানি। হ্যাঁ, তো যার ফলে যেটা হচ্ছে না, তোমার একটা নির্দিষ্ট জায়গাকে তোমাকে আইডেন্টিফাই করে তাকে ধরে তোমার কিছু কোশ্চেন রেজ করে
তারপরে তুমি হচ্ছে সেটাকে ফরম্যাটে বলবে, মানে পেপার প্রেজেন্টেশন মানে আমি প্রথমে বলেছিলাম যে ইট ইজ নট এ প্রেজেন্টেশন অফ এ চ্যাপ্টার অর স্টোরি। পেপার প্রেজেন্টেশন ইজ নট এ চ্যাপ্টার অ্যান্ড স্টোরি প্রেজেন্টেশন। এইটা একদম পুরো একটা সিস্টেমেটিক ওয়ে, মানে রিসার্চের যে মডেল আছে সেই মডেলটা ধরেই তোমাকে করতে হবে, এর প্যাটার্ন ধরেই তোমাকে করতে হবে, আদারওয়াইজ আমরা সবসময় ভুল শিখবো। তো এইটা একটা আমার প্রত্যেকের প্রতি সাজেশন থাকলো, আমি কারো কাছেই পাইনি। সোনিয়া দাসের কাছে কিছুটা পেতে যাচ্ছিলাম, কিন্তু যে বিষয়টা দাঁড়ালো গিয়ে যে তোমার ফিল্ড কোনো অবজারভেশন পুরোটাই তুমি হচ্ছে যেমন হয় বইয়ে যেমন রয়েছে, মানে আরটিআই সম্পর্কে যে প্রভিশন বা যে ইস্যুস গুলো রয়েছে সেইগুলো সম্পর্কে বললে, কিন্তু এর অ্যাপ্লিকেবিলিটি মানে আমি যে ধরো এটাকে স্টাডি করতে গেলে যেটা করা উচিত যে আমি কোনো ব্লক, কোনো সরকারি অফিস, কোনো লোকাল গভর্নমেন্টের কোনো একটা পার্ট, সে আরবান হোক বা রুরাল হোক, কিছু একটা জায়গায় আমাকে স্টাডি করে, ডিস্ট্রিক্ট অফিস হোক কোথাও একটা স্টাডি করে আমাকে মানে গ্রাসরুট লেভেলে আমাকে দেখে আমাকে অবজারভেশনে আসতে হবে, সেটা পাইনি। আর ফুলচাঁদকে বলবো তুমি পিএইচডি করছো মানে লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। আচ্ছা প্রকাশ, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা বেশ বেশ বেশ। ফুলচাঁদকে বলবো, ফুলচাঁদ তুমি পিএইচডি করছো কিন্তু লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া এইভাবে না, মানে এটা দিয়ে বোধহয় কয়েক হাজার পিএইচডি হবে। এটা কোনো মানে পেপারের টপিক হতে পারে না। লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া বলে কোনো পেপারের টপিক হচ্ছে। লোকাল গভর্নমেন্টের অনেকগুলো ভাগ আছে। লোকাল গভর্নমেন্ট তাহলে তোমাকে হয় আরবান হবে, না হচ্ছে প্রথমেই ভাগ করে নাও আরবান না রুরাল, তুমি কোনটা করবে। তারপরেও রুরাল হোক আরবান হোক, তুমি যা বলেছো তাতে আমি রুরালটা পেয়েছি, যেটুকু বুঝতে চাইছো তুমি রুরালটাই ধরে বলতে চাইছিলে। এবার আরবান রুরালকে আগে ভাগ করো, তারপরে হচ্ছে আরবান রুরালের মধ্যে আবার ভাগ আছে, সেগুলোকে সেই জায়গাগুলোকে ধরো কোনো একটা পিন পয়েন্ট করে তারপরে তোমাকে কাজে যেতে হবে। এটা এগুলো কিন্তু আমার সাজেশন, কিভাবে নেবে আমি জানি না। আর যেটা ওই ইয়েকে বলছি, তন্ময়কে যেটা বলছি যে তুমি সাম্য নিয়ে বলতে গিয়ে রিজার্ভেশনের বিষয়টা নিয়ে বলেছো, হ্যাঁ আরো স্টাডি করবে। মানে ধরো এই রিজার্ভেশনের প্রয়োজনীয়তা কেন, এই রিজার্ভেশন এখনো কেন রয়েছে, এই জায়গাগুলো মানে তুমি রিয়েলিটিতে গিয়ে দেখবে, মানে একদম মানে ফিল্ড অবজারভেশন ছাড়া তুমি সেইগুলিকে বুঝতে পারবে না। পলিটিক্স এর মধ্যে কতটা রয়েছে, কেন হ্যাঁ সত্যি তো 10 বছরের আমার টার্গেট ছিল, 10 বছরের মধ্যে আমি 75 বছর থেকে কেন আমি সেই টার্গেটকে রান করাচ্ছি, কেন আমি আবার নতুন নতুন যেখানে এসসি এসটি ছিল সেখানটায় আমি আবার ওবিসি হলো, তারপরে আবার হচ্ছে ইএসডাব্লিউ হলো, তারপরে দেখা গেল যে এখন 68% মতো রিজার্ভ থাকছে, বাকিটা আনরিজার্ভ থাকছে, কেন আমি এই সিচুয়েশনে রয়েছি। তাহলে এইগুলো, এবং তাতে কি আমার অবস্থা পাল্টে গেছে, যাদের জন্য রিজার্ভেশনের কথা ছিল তারা কি সেই রিজার্ভেশন পেয়ে তাদের অবস্থার উন্নতি করতে পেরেছে বা উন্নতি করেছে, কতজন পেয়েছে বা কারা পাচ্ছে, এই জায়গাগুলো কোনো একটা নির্দিষ্ট জায়গা ধরে ভাবতেই পারো যে আমি হয়তো পিএইচডি করছি না, স্যার আমাকে কেন বলছে। যে আশা করবো যে তোমরা কোনো পেপার তৈরি করলো কোনো একটা পিন পয়েন্ট ধরে কোনো একটা জায়গা ধরে আলোচনা করো, তাহলে দেখবে অনেক বেশি হবে। আর ওই জিসান আলীরও সেই ফান্ডামেন্টাল ডিউটিস ফান্ডামেন্টাল রাইটস, এটা বইয়ে যেমন থাকে তেমনই হলো। যেটা হচ্ছে না এই জায়গাগুলো না তুমি এতগুলো না ধরে কোনো একটা বিষয়কে ধরে, ধরো ফান্ডামেন্টাল রাইটস অনেকগুলো আছে তাই না, মানে আমরা 12 থেকে ধরে আমরা একদম 35 অব্দি যেতে পারি। আমি যদি সেখানটাও বাদ দিই, আমি 14 থেকে ধরে তো তোমার 32 অব্দি যাবো, তাহলে এখানে কতগুলো রাইটস আছে বলো তো, এতগুলো সব একটা পেপারে কি এটা কটা বইও সম্ভব নয় কমপ্লিট করা। তাহলে তোমাকে যেটা করতে হবে যে কোনো একটাকে আইডেন্টিফাই করে সেটাকে ধরে তারপরে তুমি সেটাকে দেখার চেষ্টা করো। কারণ এখন দেখবে না মানে আমাদের এই চর্চাগুলো না অনেকটা, তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি মানে কি বলো মানে একদম মানে বাস্তবটাকে দেখতে যাবে ততক্ষণ পর্যন্ত বাস্তব বুঝতে পারবে না। দ্যাট মিনস স্যাম্পলিং না করলে তুমি কিছুতেই বুঝতে পারবে না। এই জায়গাগুলোকে সেইভাবে স্টাডি করার জায়গায় আছে। তারপরে হচ্ছে কি মোসাদিকা বা ওর মোসাদিরা বোধহয়, যাই হোক কোনো কারণে স্পেলিংটা হতেও পারে উচ্চারণটা। তুমি স্বাধীনতার অধিকার নিয়ে বলেছো একই রকম, মানে আমি ওই আর কি আমি যেটা হচ্ছে যে এখানে না মানে পেপার ফর্মে কারোরটাই পাইনি, মানে রিসার্চ পেপার কারোরটাই পাইনি। সবসময় খেয়াল রাখবে, কারণ তোমাদের যেহেতু যাত্রা শুরু সেজন্য আমি বলছি যে রিসার্চটা ভীষণ টাফ
জায়গা কিন্তু, হ্যাঁ। এবং এইটা খুব প্রথম থেকে যদি তুমি এটাকে মানে এমন হবে যে এটা ও ঠিক আছে, আমি একটা মানে আজ আমি একদম এখানে বলছি, ওপেন প্ল্যাটফর্মেই বলছি, মানে আজকাল একটা ট্রেডিশন শুরু হয়েছে। অনেক সময় অনেক ছাত্রছাত্রীরা আমাদেরকে ফোন করে বলে, স্যার একটা পেপার কি করে লিখবো। খুব মাথাটা আমার গরম হয়ে যায়, আমি খুব কাটা কাটা কথা বলি আর কি, যে জানি না মানে পেপার কি করে লিখবো সেটা বলার কোনো রাস্তা নেই। আমি তখনই বলি যে যখন তোমার পেপার লেখা পাবে তখন তুমি পেপার লিখতে পারবে, তার আগে তুমি পেপার লিখতে পারবে না। পেপার লেখা ওরকম লেখা কখন পাবে সেটা ডিপেন্ড করবে তোমার মানে তোমার হচ্ছে কি বলবো, তোমার ব্রেন, তোমার বুদ্ধি, তোমার চিন্তা ভাবনা তোমাকে বলে দিবে যে তুমি এবার লেখো। তার যতক্ষণ না তোমার চিন্তা ভাবনা তোমায় বলবে লিখতে, ততক্ষণ তুমি লিখতে পারবে। লেখার তোমার ক্ষমতা মানে জায়গা হবে না। সুতরাং এই জায়গাগুলো না ভীষণ ভাবে যে একটা নির্দিষ্ট জায়গায় ধরে লিখো, মানে সবসময় রিসার্চ লেখাগুলো হচ্ছে অন্যান্য ধরো অনেকগুলো অনেক রকমের, ধরো মনে করো একটা গল্প বই লেখা এক রকমের হয়, একটা হচ্ছে তোমার হচ্ছে ধরো জার্নালিস্টিক যারা যারা ইয়েতে লিখে মানে সংবাদপত্রে যারা লিখে দেখবে তাদের একরকম লেখা থাকে। সংবাদপত্রের লেখা আমাদের লেখা এক নয়, রিসার্চের লেখা একদম পুরো আলাদা। সবচেয়ে কঠিন লেখা রিসার্চের লেখা। রিসার্চে তো তুমি যেটা পাবে সেটা লিখবে, বইয়ে যা আছে সে তো এক একজনের মতো লিখে যাচ্ছে। আর যেটা বলছিলাম যে এখন দেখবে অনেকের একটা হয়েছে না যে পেপার পাবলিশ করতে হবে, হ্যাঁ, দিয়ে আর এরকম প্রচুর মানে আমরাই জানি প্রচুর বইয়ের পাবলিশার্স আছে যে টাকা দিলে তারা ছেপে দেয়, তুমি কি লিখলে তার মধ্যে সাপ ব্যাং কি আছে দেখার দরকার নেই। সবসময় মাথা রাখবে, এটা মানে আমার কথা নয়, আমি যখন MA পড়ি তখন আমার এক স্যার বলেছিলেন, সেটা আমি আবার তোমাদের সামনে বলছি, আমি এটা সবসময় মাথায় রেখে চলি যে তুমি যেটা লিখছো না এই লেখাটা কিন্তু ডকুমেন্ট হচ্ছে, এই ডকুমেন্টটা পাবলিক হচ্ছে মানে তোমার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে যাচ্ছে। তাহলে তুমি যদি মেসেজটা ঠিক দিতে পারো তাহলে কিন্তু উপকারে লাগবে। আর যদি তোমার মেসেজটাই ভুল থাকে তাহলে পুরো সমাজটা ভুল হবে। তুমি না থাকবে, আমি না থাকবো, কিন্তু দেখা গেল যে তোমার সেই সৃষ্টিটা 500 বছর 1000 বছর থাকতে পারে। তাহলে আমি একটা যদি ভুল বার্তা দিয়ে যাই ততদিন সেটা ভুল ভাবে চলবে। তো এই জন্য হচ্ছে যে যেটুকুন লিখো সেটা হচ্ছে ঠিক লিখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে এটা এটা মানে আমি মানে আমার এক স্যারের মানে এটাই আমি বলছি এখানে, আমি অনেক জায়গায় বলি, আমার ছাত্রদেরও বলি এটা, এবং আমি এটাকে খুব অনুসরণ করার চেষ্টা করি যে হ্যাঁ আমার ছোট ছোট ভাবনা হতে পারে, তোমার মাথায় যদি ছোট্ট ভাবনা আছে তোমার ছোট্ট ভাবনাটাকে তুমি যুক্তি সহকারে প্রতিষ্ঠিত করো, কিন্তু কখনোই কোনো ভুল ইনফরমেশন কোনো ভুল ভাবনাকে উপস্থাপিত করবে না বা সাপোর্ট করবে না। গেল। আর সোনিয়ারটা এই যে বললাম যে তুমি কিছুটা ফরম্যাটে আসতে চাইছিলে, কিন্তু হচ্ছে যে যেটা হচ্ছে যে গবেষণার জন্য যেমন দরকার ওই যেটা বললাম একবার যে তোমাকে কোনো একটা নির্দিষ্ট জায়গা ধরে তোমাকে স্টাডি করতে হবে, কোনো একটা ফিল্ড ধরো, দিয়ে সেখানে দেখো যে RTI অ্যাকচুয়ালি মানে হোয়াট অ্যান্ড হোয়াট, এটা বোঝার চেষ্টা করো RTI কি করছে সেখানটায়। যেমন ধরো RTI তুমি বললে যে RTI এই করা যায় না, RTI শুধুমাত্র RTI যেগুলো তো করা যায় না সেগুলো হচ্ছে তোমার হচ্ছে যেগুলো হচ্ছে আমার দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে RTI করা যায় না। দেশের নিরাপত্তা সংক্রান্ত সেই ডিফেন্স রিলেটেড ইস্যুতে তুমি RTI করতে পারবে না, আদার তো করে। কিন্তু এই যে তোমার RTI করা যায় এবং RTI করার পরে কতটা তোমার হচ্ছে তার হচ্ছে সুরাহা পাওয়া গেছে সেইগুলো দেখা দরকার। এবং কতজন মানুষ যেটা তুমি বললে তোমার বলাতে যে অ্যাওয়ারনেস এর অভাব, রাইটলি অ্যাওয়ারনেস এর অভাব আছে, কিন্তু সেটা তুমি ফিল্ডে গিয়ে দেখো যে অ্যাওয়ারনেস এর কতটা অভাব আছে। একমাত্র RTI হয়, খেয়াল রাখবে যে আমি দেখি বিশ্ববিদ্যালয়গুলোতে RTI হয়, বিশ্ববিদ্যালয়গুলো, কারণ ওখানে শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে, সবচেয়ে বেশি RTI ওইগুলো রেজাল্ট বা আয়তন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিষয়গুলোতে RTI। তুমি গ্রাম পঞ্চায়েত অফিসে যাও RTI পাবে না, তুমি SD অফিসে BDO অফিসে যাও RTI পাবে না, হয়তো একটা ব্লক অফিসে সারা বছরে 10টা RTI জমা পড়ে না, 10টা 15টা RTI জমা পড়ে না। তারপরে তুমি তাহলে এই যে তোমার অবস্থাটা, তাহলে তোমাকে সেখানে কি কোনো সমস্যা নেই? তাহলে সেখানকার মানুষ করছে না কেন? মানে এইগুলো একদম গ্রাসরুট লেভেলে গিয়ে দেখলে মানে খুব ভালো জায়গা। তোমার যদি মনে করো যে এই জায়গাটা ধরে আমি এগোবো পরে ফার্দার আমার রিসার্চে, তাহলে কিন্তু এগোনোর খুব জায়গা আছে, কিন্তু সেইভাবে দেখতে হবে। আর লাস্ট ওয়ান যেটা হচ্ছে যে ওই তোমার আজিরুফ আহমেদ যেটা বলছিল যে 3 টায়ার সিস্টেম, হ্যাঁ ওই ম্যাডাম অলরেডি বললেন যে তুমি হচ্ছে যেটা করছো যে ওই এইভাবে জার্নি নয়,
তুমি 3 টায়ার যে সিস্টেম আছে 3 টায়ার সিস্টেমের অ্যাপ্লিকেশন দেখো, যে কোনো জায়গায় বা যে কোনো একটা গ্রাম পঞ্চায়েত শুধু দেখলে, বা তুমি হচ্ছে পঞ্চায়েত সমিতির দিকে বা জেলা পরিষদ দিকে কোনো একটা অংশের হচ্ছে তুমি অ্যাপ্লিকেশন দেখো কোনো একটা নিয়ে, তাহলে দেখবে যে ওটা দিয়ে তোমার হচ্ছে আর একটা কি মানে এই ভাবনাগুলো এমন না, তুমি একটা ভাবতে ভাবতে তুমি এর সঙ্গে রিলেটেড অনেক ভাবনা পাবে। তো আশা করি আমি মানে খারাপ পেলে কিনা তোমরা, আশা করি যে এই কথাগুলো জানি না কতটা তোমাদের করতে পারলাম। এজ এ রিসার্চার আমার যেটা মনে হয় যে রিসার্চের জন্য ওরিয়েন্টেশনটা খুব দরকার, মানে রিসার্চ মাইন্ডেড রিসার্চার হতে গেলে তোমাকে আগে খুব মানে যে বিষয়টা তুমি করবে সেই বিষয়টা সম্পর্কে নিজেকে অনেকটা, যেমন আগে সেকেন্ডারি ডেটা স্টাডি করতে হবে, সেকেন্ডারি ডেটা স্টাডি করে তারপরে সেটাকে কিছু একটা জায়গায় এনে তারপরে সেটা নিয়ে ভাবার চেষ্টা করে। ধুমধাম লিখবে না, ধুমধাম কোথাও বলবে না। মানে ব্যাপারটা এমন না যে আমাকে একটা চ্যাপ্টার লিখে ফেললাম, মানে এটা খুব দেখি আর কি, হঠাৎ করে দেখি যে প্রচুর আছে যে আমাদের ছাত্র সমাজ বা ছাত্ররা দেখছি যে বই বের করে দিচ্ছে, এবার দেখা যাচ্ছে যে আরেকটা বইয়ে যা ছিল হয়তো ওটারই কপি করে দিচ্ছে, জানেই না যে কিভাবে করতে হবে। এই জিনিসগুলো কিন্তু খুব মারাত্মক আর কি। তাহলে যেটা হচ্ছে যে পরবর্তীকালে যেটা হচ্ছে যে আমার বিষয় বা আমার যে ভাবনার জায়গাটা সেটা দুর্বল হয়ে যাবে। এই সেই সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার বদলে আরো নতুন সমস্যা আমরা তৈরি করে দেবো। এই জায়গাগুলো মাথায় রাখার জন্য সবাইকে বলছি। আর প্রকাশকে একটা রিকোয়েস্ট করব যে তোমরা যেটা না করো, তুমি মাঝে মাঝে দেখলাম রিসার্চ ম্যাথোলজির কিছু মানে তোমার হচ্ছে লেকচার সিরিজ করিয়েছো, যেহেতু তোমার মানে খুব ইন্টারেস্টিংলি যে মানে যারা হচ্ছে এমার্জিং স্কলার বা স্টুডেন্টরা যখন পার্টিসিপেট করছে, রিসার্চ ম্যাথোডোলজির জায়গা থেকে কিছু আরো বেশি করে আমার মনে হয় ট্রেনিং হওয়া উচিত ওদের জন্য, এবং সেটা আশা করি তুমি দায়িত্ব নেবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। কেউ কিছু মনে করো না, আমি আমার যেমন অবজারভেশনে মনে হয়েছে আমি তেমনি বলছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, এবং যারা আজ পার্টিসিপেশন করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো তাদের যদি শোনো ওই প্রকাশ, এক মিনিট, মানে অনেক কিছু বললাম তো, মানে আমি বেশি বকাবকি করলাম। যদি তাদের যদি কিছু মানে যারা প্রেজেন্ট করেছে বা আছে তাদের যদি কিছু এর উপর যদি কিছু থাকে 2-4 মিনিট, তাহলে মনে হয় একটা ভালো হতো না? মানে তার আগে ওদের এখন ওদের এই সংশোধনগুলো খুব প্রয়োজন আমার মনে হয়, এবং ওরাও নিশ্চয়ই সেটা বুঝতে পারবে আশা করি, এবং নিজেরা আরো বেশি নিজেদেরকে এনরিচ করবে, এটাই আশা করা যায়। ঠিক আছে প্রকাশ, এই ধরনের অনুষ্ঠান করার জন্য অনেক ধন্যবাদ। করো, আরো অনেক কাজ করো তুমি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে স্টুডেন্ট সেমিনার আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি স্যার, শুভরাত্রি ম্যাম, থ্যাংক ইউ। ধন্যবাদ। লিভ করছি প্রকাশ। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে।